বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকায় পৌঁছার অপেক্ষায় তারেক পত্নী জুবাইদা। কারিগরি ত্রুটিতে এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি, দিনের যে কোনো সময় রওনা দেওয়ার আশা। নির্বাচনে ৪২,০০০-এর বেশি ভোট কেন্দ্রের মধ্যে ২৫,০০০ ঝুঁকিপূর্ণ। অস্ত্রধারী পুলিশ মোতায়েনের কথা ভাবছে সদর দফতর। থানা থেকে লুট হওয়া অস্ত্র বাড়াচ্ছে শঙ্কা। নরসিংদীতে ঘটছে একের পর এক খুনের ঘটনা। এক বছরে জেলায় হত্যাকাণ্ডের শিকার ১৩২ জন। রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলেছে অপরাধের কারণ ও ধরন। গাজীপুরে বস্তি ঘিরে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক। হাত বাড়ালেই মিলছে ইয়াবা, হেরোইন। দিনরাত পাহারা বসিয়ে চলছে রমরমা কারবার। প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতার অভিযোগ। এবং কিশোরগঞ্জের ভৈরবে কমছে না ডেঙ্গুর প্রাদুর্ভাব। স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও প্রতিদিন আসছে রোগী। এডিসের বংশবিস্তার ঠেকাতে না পারাকে দুষছেন স্থানীয়রা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকার পথে তারেক পত্নী জুবাইদা রহমান। বাংলাদেশ সময় রাত 12:30টার দিকে লন্ডন থেকে বিমানের একটি ফ্লাইটে দেশের পথে রওনা হন তিনি। সকালে দেশে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। এদিকে কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় ভোরে নয়, দিনের কোনো এক সময় লন্ডনে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসায় যাচ্ছেন যুক্তরাজ্যে। সঙ্গে হচ্ছেন দুই পুত্রবধূ। ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান শাশুড়ির সাথে থাকলেও লন্ডন থেকে শুক্রবার সকালে ঢাকায় এসে আবারও বেগম জিয়াকে সঙ্গে নিয়েই যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টায় বিমানের BG302 ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হন ডাক্তার জুবাইদা রহমান। সকালে দেশে পৌঁছে তিনি সরাসরি এভারকেয়ারে আসবেন বলে জানা গেছে। তবে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে শুক্রবার দিনের কোনো এক সময় ঢাকা ছাড়ার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার। তার সফর সঙ্গে হচ্ছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা ছাড়াও 17 জন। এদিকে বৃহস্পতিবারও বেগম জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করেন যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল। এর আগে দুপুরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছিলেন শুক্রবার ভোরে লন্ডনে যাচ্ছেন বিএনপি নেত্রী। বেগম জিয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও দোয়া চান ডাক্তার জাহিদ। আশা প্রকাশ করেন এবারও সুস্থ হয়ে দেশবাসীর কাছে ফিরে আসবেন বিএনপি চেয়ারপারসন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব। আপনারা অনেক দোয়া করেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের এই দোয়াই ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে এসেছিলেন ডক্টর রিচার্ড, এবং আপনার চীন থেকে দুটি টিম এসেছিল, তারা এবং আমাদের স্থানীয় ডক্টররা ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসএর জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে 27 নভেম্বর তাকে নেওয়া হয় সিসিইউতে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। রাতভর কিন্তু আমরা এই যে এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছি এবং
এখানকার যে সার্বিক নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ খুব সুন্দর করেই রাখা হয়েছে। কেননা খালেদা জিয়াকে কিন্তু একজন ভিভিআইপি পার্সন হিসেবে যখন থেকে আসলে ঘোষণা করা হয়েছে, তারপর থেকেই কিন্তু এখানকার যে নিরাপত্তা সেটি কিন্তু বাড়ানো হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে সেনাবাহিনীর একটি গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করেছে। যদি আরও স্পেসিফিক করে আমি বলি, এসএসএফ এর গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করেছে। এর বাইরেও পুলিশ সদস্য থেকে শুরু করে বিজিবি সদস্যরা এবং আর্ম পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের শক্ত অবস্থান রেখেছেন। এর বাইরেও আমি যদি বলি যে এই যে খালেদা জিয়ার যিনি পুত্রবধূ জুবাইদা রহমান, বড় ছেলের যিনি পুত্র সহধর্মিণী, তিনি কিন্তু আসছেন। এবং আমরা কিছুক্ষণ আগে ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে দেখছিলাম যে তাকে বহনকারী যেই বিমানটি, সেই বিমানটি আজারবাইজান পার হয়েছে এরই মধ্যে এবং সেদিক থেকে আসেন। সেভাবে যদি বলা যায় যে অর্ধেক পথ কিন্তু চলে এসেছেন তিনি। এবং ওই ফ্লাইটটি কিন্তু প্রায় ঘন্টাখানেক দেরিতে লন্ডন থেকে ছাড়ে, যার কারণে ঢাকায় পৌঁছানোর কথা যেটা আসলে আমরা বলছিলাম এর আগেও যে 9:35 নাগাদ তিনি পৌঁছাবেন, তবে সেটা এখন বলাই যাচ্ছে যে সেখানেও ঘন্টাখানেক দেরি হবে, অর্থাৎ 10টা সাড়ে দশটা নাগাদ কিন্তু তিনি পৌঁছাবেন এমনটাই আমরা জানতে পেরেছি। এবং সেখানে তিনি পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিন্তু তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবেন এবং এভার কেয়ারে এসে তার পরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী আসলে এখান থেকে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে। তবে খালেদা জিয়াকে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্সের কথা, আসলে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, সেটির যেই কারিগরি ত্রুটি, সেটির কিন্তু পরবর্তী কোনো তথ্য এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি যে সেটি কখন নাগাদ কাতার থেকে ছেড়ে আসবে, তেমন কোনো তথ্য কিন্তু এখনও আমরা ওভাবে হাতে পাইনি। সেই জায়গা থেকে এখনও কিন্তু এই জায়গাতে একটু অনিশ্চয়তার ব্যাপার আছে যে তিনি আসলে কখন নাগাদ ঢাকা ছাড়বেন সেই জায়গাতে। তবে এখানে আমরা দেখেছি যে এখানে যারা পুলিশ সদস্যদের বাইরেও আমরা সকালবেলা দেখেছি যে কিছু নেতাকর্মী কিন্তু এখানে ফজরের নামাজ আদায় করেছেন এবং তার পরবর্তীতে কিন্তু তারা কিন্তু দোয়া করছিলেন। সে সার্বিকভাবে আসলে যেই ব্যাপারগুলো, আজকে যেহেতু শুক্রবারে কিন্তু এই বাদ জুমাও কিন্তু সার্বিকভাবে তার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কিন্তু সারা দেশেই দোয়ার ব্যবস্থা কিন্তু করা হয়েছে এবং অনুরোধ করা হয়েছে বিভিন্ন মসজিদে, মন্দিরে, ধর্মীয় উপাসনালয়গুলোতে। এর বাইরেও আমি যদি বলি যে এই যে খালেদা জিয়া কিন্তু গেল যেই 12 দিন আগে, আজকে যদি হয়ে যায়, যেহেতু এরই মধ্যে রাত পেরিয়ে গেছে, 13 দিন আগে কিন্তু তিনি অসুস্থতার জনিত কারণে কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এবং এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পরে পরবর্তীতে 4 দিন কিন্তু তিনি মোটামুটি ভালো একটু পরিস্থিতি তার ছিল। তার পরবর্তীতে গেল 9 দিন যাবৎ তিনি কিন্তু সিসিইউতে অবস্থান করছেন। তো সেই দিক থেকে বললে কিন্তু তার অবস্থান ক্রিটিক্যাল এবং পরবর্তীতে চীন থেকে শুরু করে যুক্তরাজ্য থেকে যেই চিকিৎসক দল আসেন এবং সার্বিকভাবে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়, সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং পরিবারের লোকজনদের সিদ্ধান্তের কথা সব কিছু বিবেচনা করেই কিন্তু তাকে দেশের বাইরে পাঠানো, অর্থাৎ লন্ডনের যেই লন্ডন ক্লিনিকে তিনি এর আগে চিকিৎসা নিয়েছেন দীর্ঘ সময় ধরে, তখন কিন্তু তিনি সে সময় চিকিৎসা নিয়ে ফিরে এসেছিলেন, সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন অনেকটাই। এবং পরবর্তী সময়ে তাকে আমরা তার বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু আমরা যোগ দিতে দেখেছি। এর বাইরেও কিন্তু আমরা এই পরিস্থিতিগুলো দেখেছি এবং এভার কেয়ার হাসপাতালে কিন্তু সার্বিক, যেমনটা আমি বলছিলাম, যে পুরো পরিস্থিতি কিন্তু একদম নিরাপত্তার চাদরে কিন্তু এখানে ঢেকে রাখা হয়েছে। এবং যেমনটা বলছিলাম যে এই যে এভার কেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত খালেদা জিয়াকে কীভাবে নেওয়া হবে, সেটা কি আসলে অ্যাম্বুলেন্সে নেওয়া হবে নাকি এই যে এখান থেকে হেলিকপ্টার করে নেওয়া হবে, সেটা কিন্তু এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। যারা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু এই ব্যাপারে আমাদেরকে এখনও কোনো ধরনের নিশ্চয়তা কিন্তু তারা দেননি। তবে আমরা গতকাল কিন্তু দেখেছি যে এসএসএফের যেই হেলিকপ্টার, সেই হেলিকপ্টারের পাশে থাকা যে মাঠটি রয়েছে, সেই মাঠে কিন্তু তারা তাদের উড্ডয়ন পরিচালনা করেছেন এবং পরীক্ষামূলক উড্ডয়নের তারা কাজ করেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু বলাই যায় যে সেরকম প্রস্তুতিও কিন্তু রাখা হয়েছে। তবে যেমনটা বলছিলাম, এখনও পর্যন্ত কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। আমি যদি আরও একটি বলি, এই যে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাবেন, সেখানে কিন্তু তার সফরসঙ্গী হবেন 17 জন, তার দুই
পুত্রবধূ ও তার ছোট ছেলের যিনি সহধর্মিণী তিনি এবং জোবাইদুর রহমান যিনি লন্ডন থেকে ফিরছেন, এই দুইজন যেমন তার সঙ্গে থাকবেন, তাকে সঙ্গে নিয়ে লন্ডনে যাবেন, তার সঙ্গে চিকিৎসক দল থাকবেন। বিলি রিচার্ড যিনি এসছেন যুক্তরাজ্য থেকে, তিনিও কিন্তু এর অংশ। এর বাইরেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে বেশ কয়েকজন সদস্য কিন্তু তার সঙ্গে এই সফর সঙ্গী হচ্ছেন। তবে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্সের তথ্য কিন্তু এখনো পর্যন্ত আমরা হাতে পাইনি, যেহেতু সেটি পুরোপুরি প্রস্তুত হবার একটি ঘোষণা আসার পরবর্তীতেও আমরা পেয়েছি যে সেটিতে কারিগরি ত্রুটির কারণে সেটি কিন্তু এখনো কাতার থেকে ঢাকায় উদ্দেশ্যে ছেড়ে আসেনি, এমনটাই তথ্য এখনো পর্যন্ত আমার কাছে। এবং যেমনটা দর্শক আপনাদেরকে একটু আগেও বলছিলাম যে এরই মধ্যে অর্ধেক পথ কিন্তু আমরা পেরিয়ে এসেছে জোবাইদুর রহমান, কিন্তু যেমনটা আমরা বলছিলাম যে জোবাইদুর রহমান কিন্তু প্রায় অর্ধেক পথ কিন্তু এরই মধ্যে পার হয়েছেন। সেই জায়গা থেকে বলা যায় যে তিনি এশিয়ার অংশে কিন্তু তিনি এরই মধ্যে প্রবেশ করেছেন এবং ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমেও কিন্তু আমরা সেটাই দেখছিলাম। কিছুক্ষণ পরেই কিন্তু সেটি আফগানিস্তানের উপর দিয়ে পাকিস্তান হয়ে, নেপাল হয়ে, ভারত হয়ে তারপরে বাংলাদেশে সেটি পৌঁছাবে। আমরা রুট যেটা দেখছিলাম সেই রুট অনুযায়ী কিন্তু আমরা এমনটাই দেখেছি যে কোনো ধরনের ঝামেলা বা এমন কিছু যদি না ঘটে, সেক্ষেত্রে যেমনটা বলছিলাম যে যেহেতু একটু দেরি হয়েছে, সেই জায়গা থেকে দ্রুততম সময়ে কিন্তু তাদের যেই ফ্লাইটটা আসবে এবং তার পরবর্তীতেই কিন্তু এখানে নিয়ে চলে আসা হবে। এবং যেমনটা বলছিলাম দর্শক, যে এই যে নিরাপত্তার কথা মাথায় রেখে পুরো ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে, যদিও বাইরে যেটুকু আসলে এখানে আমরা নিরাপত্তা দেখতে পাচ্ছি তার থেকে অনেক বেশি নিরাপত্তা কিন্তু ভেতরে রাখা হয়েছে। আমরা ভেতরে তো যেহেতু অন্যান্য রোগীরাও আছেন, সেই জায়গা থেকে ভেতরে আমরা গণমাধ্যম কর্মীরা ওভাবে প্রবেশ করছি না। তবে আমরা যখন ভেতরে এমনি দেখতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছি যে ভেতরেও যারা আর্ম পুলিশ থেকে এসএসএফ এর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেখানকার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। আর এই যে ভোরের আলো কিন্তু এরই মধ্যে ফুটতে শুরু করেছে এবং আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি, এর বাইরেও যারা বিএনপির বারবার করে আসলে হাসপাতালের সামনে নেতাকর্মীদের উপস্থিতির ব্যাপারে একটু বারবার অনুৎসাহিত করা হলেও কিন্তু নেতাকর্মীরা বা অনেকেই কিন্তু সেটা আসলে শুনছেন না এবং অনেকেই কিন্তু অবস্থান নিচ্ছেন। এবং সেই জায়গা থেকে তারা যেমনটা বলছিলাম যে তারা আসলে মূলত দেখতে চাচ্ছেন এবং তারা আসলে দোয়ার মধ্যে রয়েছেন, যেন তার এই সুস্থতা কামনার দোয়ার মধ্যেই কিন্তু তারা রয়েছেন। এর বাইরেও এখানকার পুরো পরিস্থিতি যদি আমি আরও একবার বলি যে পুরো জায়গাটাই কিন্তু যেভাবে ঘিরে রাখা হয়েছে এবং সার্বিক যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সেটি কিন্তু প্রায় আমরা দেখতেই পাচ্ছি যে এখানকার অবস্থা। এবং আমার কাছে যে এখনো পর্যন্ত কিন্তু দর্শক এই যে এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু এখনো পর্যন্ত আমি যদি বলি যে এইখানকার পরিস্থিতি কিন্তু অনেকটাই এমন। এবং যেমনটা দর্শক আপনাদেরকে বলছিলাম যে সেনা সদস্যরা কিন্তু এখানে এসএসএফ এর যে সদস্যরা যারা রয়েছেন তাদের যে অবস্থানের কথা দর্শক আমি আপনাদেরকে বলছিলাম, দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং যারা রাতভর তাদের দায়িত্ব পালন করেছেন তারা কিন্তু এখন দেখে বোঝা যাচ্ছে যে তাদের শিফট পরিবর্তন করার সময় কিন্তু এসেছে এবং তারা শিফট পরিবর্তন করছেন। এবং দিনে যারা দায়িত্ব পালন রাত সারা যারা দায়িত্ব পালন করেছেন তারা এখন ফিরবেন এবং সকালের যেই দল সেই দল কিন্তু আমরা যেমনটা বলছিলাম যে এসেছে এরই মধ্যে। আর যেমনটা বলছিলাম যে অন্যান্য যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং এখানে কিন্তু রাতভর কিন্তু যেই অবস্থান সেই অবস্থান কিন্তু দর্শক নেতাকর্মীদের যদি সে কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো আমার কাছে যেটুকু মনে হচ্ছে যে আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তারা কিন্তু
তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং আপনাদের দর্শক আমরা সর্বোচ্চ জানিয়ে দেওয়ার চেষ্টায় থাকবো। যে কোনো মুহূর্তে পরবর্তী যে আপডেট আসবে সেই আপডেট আমরা দ্রুততম সময় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা এবং চিকিৎসার অবস্থা তার সবশেষ তথ্য। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার। এসএসএফ বা ভিভিআইপি প্রোটোকল দেয়া হয়েছে শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে। এ সুবিধা তার পরিবারের অন্য সদস্যদের জন্য নয় বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডক্টর ইউনূস। বৈঠকে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়, নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত জানাতে বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বেগম জিয়ার চিকিৎসার জন্য সরকার সব ধরনের সহায়তা দিচ্ছে। কতগুলো আইন আরেকটা হচ্ছে, এবার আপনারা জানেন যে এটা গেজেট একটা হয়েছে, এখনো পর্যন্ত এই সুবিধাটা কেবল বেগম খালেদা জিয়াকেই দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো সহযোগিতা চাওয়া হয় সেটা সরকার করবে। আর যেহেতু সরকার আমাকে ইতিমধ্যে বিবিআইপি ঘোষণা করেছে, ওনার আইন অনুযায়ী যে সুযোগ সুবিধা প্রাপ্য, সহযোগিতা প্রাপ্য সবগুলোই আমাকে দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফাঁকা রাখা 63টি আসনের মধ্যে 36টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। আলোচিত ঢাকা 10 আসনে মনোনয়ন পেয়েছেন শেখ রবিউল, বরিশাল 3-এ অ্যাডভোকেট জয়নুল আবেদিন। গুলশানে সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। এদিকে বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, যথাসময়েই জাতীয় নির্বাচনের তফসিল চায় বিএনপি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে 237টি আসনে গেল 3 নভেম্বর প্রাথমিক তালিকা ঘোষণা করে বিএনপি। 63টি আসন ফাঁকা রাখার পেছনের কারণ নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে চলে নানা আলোচনা। এর মধ্যেই বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আরও 36টি আসনের প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেকগুলো থেকে যাচ্ছে বোধহয়। সেগুলো হচ্ছে আপনার আমাদের অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো, এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা আরও পরে ঘোষণা করব। ঢাকা 7, 9, 10, 18-র মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব। আলোচিত ঢাকা 10 আসনে মনোনয়ন পেয়েছেন শেখ রবিউল আলম, বরিশাল 3-এ অ্যাডভোকেট জয়নুল আবেদিন, টাঙ্গাইল 5 আসনে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ঘোষণা করা হয়। এছাড়াও হবিগঞ্জ 1 আসনে রেজা কিবরিয়া এবং মাদারীপুর 1 আসনে আগের প্রার্থীর পরিবর্তন এনেছে বিএনপি। ঢাকা 7 হামিদুর রহমান, ঢাকা 9 হাবিবুর রশিদ, ঢাকা 10 শেখ রবিউল আলম, ঢাকা 18 SM জাহাঙ্গীর হোসেন, গাজীপুর 1 মোহাম্মদ মুজিবুর রহমান। এদিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল চায় বিএনপি। আমরা যথাসময়ে নির্বাচন হোক, যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী, এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলের নেই। অনিবার্য কারণ ছাড়া ভোট প্রক্রিয়া থেকে বিএনপি সরে আসতে চায় না বলেও জানান দলের এই শীর্ষ নেতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নব্য কোনো ফ্যাসিস্টকে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামাত নেতারা। 8 দলের সমাবেশে বক্তারা শরিয়া আইনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়ে যে দ্বিতীয় স্বাধীনতা এনেছে তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। বলতে চাই, আপনারাও আল্লাহকে এক বলে স্বীকার করেন, আপনারা কোরআনকে মানেন, কোরআনকে এক কিতাব হিসাবে আপনারাও মানেন।
কিন্তু দুঃখ লাগে যখন বলেন যে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। এই কথাটা বোধহয় ভুল ক্রমেই বলছে না জেনে শুনে বলছে, আমার বিশ্বাস এখনো ঠিক মতো হচ্ছে না। জান্নাতের টিকিট নয়, ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনলে উন্নয়ন নিশ্চিত করার কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার সন্ধ্যায় ইস্কাতন নাগরিক সমাজের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। জামাতকে ভোট দিলে যদি জান্নাত পাওয়া যায় তবে নামাজ রোজার দরকার কি, এমন প্রশ্নও তোলেন মির্জা আব্বাস। বলেন, বর্তমানে ফুটপাত দখল, চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়ে গেছে। নিজ সংসদীয় এলাকা থেকেই এসব নির্মূলে কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন তিনি। আশ্বাস দেন সবার অংশগ্রহণে সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার। আমার কথা হলো, জামাতে ভোট দিলে যদি জান্নাত পাওয়া যায় তাহলে আমার নামাজ রোজা হজ জায়গা দরকার কি? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। তো বুঝেন, এখন সকল ফরজের ইত্যাদি বড় ফরজ হলো জামাতকে ভোট দেওয়া। ভাবতে পারেন কত রকম অদ্ভুতপূর্ণ কথা এদের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ৪২,৭৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ২৫,১০৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ৮,৭৪৬টি। এসব কেন্দ্রে ২-৩ জন করে অস্ত্রধারী পুলিশ মোতায়েনের কথা ভাবছে সদর দফতর। পুলিশের মুখপাত্র জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশিক্ষণ সহ সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। সভা হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গেও। থানা থেকে লুঠা অস্ত্রে নির্বাচনে নাশকতার শঙ্কা জানিয়েছেন কোনো বিশ্লেষক। মাসুদুর রহমানের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনের জন্য ৪২,৭৬১টি কেন্দ্র নির্দিষ্ট করেছে ইসি। প্রকাশ হয়েছে ১২,৭৫,৯৫,১৮৩ জনের ভোটার তালিকা। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ইসি ঘোষিত কেন্দ্রগুলোর মধ্যে লাল বা অতি ঝুঁকিপূর্ণ ৮,৭৪৬টি, হলুদ বা ঝুঁকিপূর্ণ ১৬,৩৫৯টি, সবুজ বা সাধারণ ১৭,৬৫৬টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে ২ থেকে ৩ জন অস্ত্রধারী পুলিশ সদস্য, আর সাধারণ কেন্দ্রে থাকবে ১ জন করে। নির্বাচন কেন্দ্রগুলো কি পরিমাণ ঝুঁকিপূর্ণ, এখন ঝুঁকির মাত্রা অনুযায়ী সেভাবে সেখানে ফোর্স মোতায়েন করা হবে। যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র সেখানে ফোর্স বেশি থাকবে, যেটা কম ঝুঁকিপূর্ণ সেখানে হয়তো বা ফোর্স কম থাকবে, কারণ আমাদের তো ফোর্স সীমিত ফোর্স। তো ওই লক্ষ্যে আমরা গিয়ে নির্বাচন প্রস্তুতিটা ওইভাবে সাজাচ্ছি। ৮ বিভাগের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র সবচেয়ে বেশি, ঢাকায় ২,৬৭৫টি। এরপরে আছে চট্টগ্রামে ১,৪৪০টি। বিভাগের মতো মেট্রোপলিটনেও অতি ঝুঁকিপূর্ণ সবচেয়ে বেশি, ঢাকায় ৬৯৫টি, দ্বিতীয় স্থানে চট্টগ্রামে ৩১২টি। এ পর্যন্ত ৬০,০০০ সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে পুলিশ। আমাদের সবারই দায়িত্ব, শুধু পুলিশ নয়, অন্যান্য সরকারি সংস্থা এবং গিয়ে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক দল এবং জনসাধারণ সবাই যদি আমরা একসাথে একটা টিমওয়ার্ক হিসেবে কাজ করতে পারি, আমার মনে হয় একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই সম্ভব। সারা দেশে হত্যা, ছিনতাই সহ অপরাধ বেড়ে যাওয়া এবং থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখছেন কোনো বিশ্লেষক। যে অস্ত্র উদ্ধার করা যাচ্ছে না, এটাও কিন্তু আমি মনে করি একটা দুর্ভাগ্যজনক অবস্থা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সহ তাদেরকে যদি ফ্রিডম দেওয়া হয়, তাদেরকে যদি স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে দেয়া হয়, তাদেরকে যদি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, অথবা তাদের যে সাধারণ যে দায়িত্ব দেওয়া আছে সেখানে যদি তাদের বাধার সৃষ্টি করা হয়, আইনের ভিতরে থেকে যদি তারা দায়িত্ব পালন করে, আমার মনে হয় না এমন কোনো বড় ধরনের শঙ্কা সৃষ্টি হবে। পুলিশ ছাড়াও সেনা, বিজিবি, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর ৮.৫ লাখ সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দল নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করতে পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ের ৬৪ জেলার পুলিশ সুপারের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে, তাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে পুলিশকে। স্ট্রাকচার যেটা তৈরি করে দিতে হবে,
জাতীয় নির্বাচনের আগে লটারির মাধ্যমে 64 জেলার পুলিশ সুপার নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে নির্বাচনকালীন দায়িত্ব পালন করতে যাওয়া 64 জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এই চ্যালেঞ্জটা নেবার জন্য মানসিক প্রস্তুতি দরকার। পুলিশ সুপারদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, আগামী নির্বাচন সাধারণ নয়, শহীদদের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন। দল নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। কোনো রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে। অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে। যেটুকু সময় নির্বাচনে, মাত্র ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এটার গুরুত্ব এত বেশি, প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে যে আজকে আমার কি দায়িত্ব, কি করবো আমি। এটাকে সর্বাঙ্গ সুন্দর নির্বাচন করার জন্য, মজবুত নির্বাচন করার জন্য, সবাইকে বোঝানোর জন্য। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে। তাই পুলিশকে ঐতিহাসিক ভূমিকা পালনে চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। সবাই একমত হবে যে আমরা একটা নতুন নির্বাচন, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আজকে তার জন্ম দেওয়ার মুহূর্তে এসেছি, সেই জন্মটা লাভ করবে। আগে একটা স্বপ্ন দেখেছিল গণঅভ্যুত্থানের মাধ্যমে, আজকে বাস্তবের পথের মধ্যে আমরা তাকে উঠিয়ে দিচ্ছি। সেই নির্বাচনের মাধ্যমে আমরা যেন অগ্রসর হতে পারি। দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তাদের শহীদ আনাসের আত্মত্যাগের কথা স্মরণ রাখার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। সেই আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন সচিব এ তথ্য নিশ্চিত করেন। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার জন্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে 10 বা 11 তারিখ সময় চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে তফসিল ঘোষণার আগে দেখা করে তফসিল চূড়ান্ত করা হয়। এর আগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল হবে বলে জানান প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার। ডিসেম্বরের মধ্যে 300 আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি, জানালেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড়ে জুলাই স্মৃতিস্তম্ভে উন্নয়ন বরাদ্দ পাওয়া বিভিন্ন মসজিদ মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। বিএনপি জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে সার্জিস বলেন, আলোচনা এখনও চলছে। যারা সংস্কারের পক্ষে, জুলাই আকাঙ্ক্ষার পক্ষে ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তাদের সঙ্গে জোট হওয়ার পথ এখনো খোলা আছে। এই ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশের 300 আসনেই এনসিপি সৎ, যোগ্য, যারা বাংলাদেশের পরিবর্তন করতে চায়, স্বচ্ছ ধারা রাজনীতি করতে চায়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদে গিয়ে মানুষের জন্য কথা বলতে চায়, কাজ করতে চায়, আমরা তাদেরকে মনোনয়ন দিতে পারবো। যারা সমমনা মধ্যম পন্থার গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে, তাদের সাথে তাদের আলোচনা এখনো চলছে। বিএসএফ এর গুলিতে আবারও সীমান্তে প্রাণ গেল বাংলাদেশের। বৃহস্পতিবার মৌলভীবাজার ও লালমনিরহাটে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন 2 যুবক। আবারও বিএসএফ এর গুলিতে একই দিনে প্রাণ গেল 2 বাংলাদেশি যুবকের। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী 1844 নম্বর পিলারের পাশে শুকুরাম উরাং কৃষি জমিতে কাজ করছিলেন। দুপুর 1:30টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা হঠাৎ তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে সে দৌড়ে কিছু দূর এগিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তার। 25 বছর বয়সী এক যুবক গুলিবিদ্ধ হয়ে মুরেশ্বরা বস্তি থেকে আমাদের হাসপাতালে দুপুর 2:25-এর সময় আমাদের এখানে আসে। আমরা তাকে মৃত অবস্থায় পাই। সে গরু চড়াইতে তার বাড়ি থেকে ইন্ডিয়ার সীমান্ত বরাবর গিয়েছিল এবং সেখানে বিএসএফ নাকি তাকে গুলি করে, পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে আনে, হাসপাতাল তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এদিন ভোরে লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এলাকাবাসী জানান, পাটগ্রামের শমশেরনগর সীমান্তের 864/5 নম্বর সীমানা পিলারের কাছে কয়েকজন বাংলাদেশি ভারতীয় চোরা কারবারিদের সঙ্গে গরু আনতে শূন্যরেখায় প্রবেশ করেন। এ সময় ভারতীয় চেনাকাটা ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া মারা যান। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও বিশেষ সাধারণ সভার আয়োজন করেছে উত্তরা ব্যাংকের শ্রমিক কর্মচারী ইউনিয়ন। কর্মসূচির প্রথম পর্বে বিশেষ সাধারণ সভা এবং পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, দেশের এই সংকটকালে তার সুস্থতা ও নেতৃত্ব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া হয়। ভোরের সময় আরও থাকছে। 3 বছরে অচল গোপালগঞ্জের স্কুলগুলোর বায়োমেট্রিক হাজিরা মেশিন। ভেস্তে যেতে বসেছে শিক্ষকদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতের উদ্যোগ। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। নরসিংদীতে বেড়েছে হত্যাকাণ্ডের ঘটনা। গত 1 বছরে জেলায় খুন হয়েছেন 132 জন, যার মধ্যে মামলা হয়েছে 119টি। এলাকাবাসী বলছেন, আগে বেশিরভাগ হত্যাকাণ্ড রাজনৈতিক হলেও বর্তমানে পাল্টেছে এর কারণ ও ধরন। আর পুলিশ বলছে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে অস্থির নরসিংদী। একের পর এক ঘটছে খুনের ঘটনা। 2024 সালের আগস্ট থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত 15 মাসে খুন হয়েছেন 132 জন। তার মধ্যে গত 2 মাসেই হত্যাকাণ্ডের সংখ্যা অন্তত 12টি, যা অন্য বছরগুলোর তুলনায় অনেক বেশি। স্থানীয়রা বলছেন, আগে বেশিরভাগ হত্যাকাণ্ড রাজনৈতিক হলেও বর্তমানে পাল্টেছে এর কারণ ও ধরন। এমনকি অনেক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও ঘটছে হত্যাকাণ্ড। আইন শৃঙ্খলার উন্নতি না হলে নরসিংদী যে ঐতিহ্য নানা ক্ষেত্রে, সে ঐতিহ্য ম্লান হয়ে গেছে। প্রশাসন যদি সহযোগিতা না করে তাহলে জনগণ একপাক্ষিক কিছু পাবে বলে আমার মনে হয়। আমরা চাই যে আমাদের নরসিংদীটা একটা শান্তি এবং সুখের একটা শহর হিসেবে গড়ে উঠবে। এসব হত্যাকাণ্ডের পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দুষছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। পুলিশেরও তেমন মনোভাবটা আগের মতো নাই। আমরা আশা করি পুলিশ সক্রিয় হয়ে আগের মতো ভূমিকা পালন করবে, তাই নির্দেশ সকল প্রতিষ্ঠান। যত পুলিশ নিষ্ক্রিয়, অপরাধ আমাদের বিতরণ করতেছে, খুনখারি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ, মানুষ ন্যায় বিচার পাক। আমরা আগের মতো, আজ থেকে 30 বা 40 বছর আগের মতো আমরা শান্তিতে ঘুমাইতে পারি। পুলিশ বলছে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আধিপত্য বিস্তার নিয়ে অনেক সময় সহিংসতা হয়, সেটাই। আর এমনি অন্য কোনো বিষয় আমাদের নজরে আসে নাই। অপরাধের সাথে জড়িত যে আসামিগুলো আছে, সেই আসামিগুলোকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের অভিযান জোরদার করা হয়েছে। পুলিশের তথ্য মতে গত 1 বছরে নরসিংদীতে খুনের ঘটনায় মামলা হয়েছে 119টি, যার মধ্যে 1719 জনকে আসামি করা হলেও গ্রেপ্তার হয়েছে মাত্র 302 জন। সময় সংবাদ, নরসিংদী। ঝিনাইদহের শিশু সাইমা খাতুন সাবা হত্যা মামলার বিচার দ্রুত সময়ের মধ্যে করা হবে বলে আশ্বস্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাতে ঝিনাইদহ সার্কিট হাউসে নিহত শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, শিশু সাবা হত্যা মামলায় বিচার প্রক্রিয়ায় কেউ বাধা দিলে তাকেও আইনের আওতায় আনা হবে। 3.5 বছরের একটা বাচ্চাকে বিনা কারণে নির্মমভাবে হত্যা করা কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার কারণ নেই। এবং আমরা বলেছি, স্থানীয় প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বা প্রভাবশালী যেই এই বিচার প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবে, আমরা তাদেরকেও আইনের আওতায় আনব। গাজীপুরের বস্তিগুলো ঘিরে গড়ে উঠেছে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক। হাত বাড়ালেই মিলছে ইয়াবা, হেরোইন সহ সব ধরনের নেশাদ্রব্য। দিনরাত পাহারা বসিয়ে চলছে রমরমাই কারবার। পুলিশ মাদক কারবারির তালিকা প্রস্তুত করলেও প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতার কারণে সুফল মিলছে না।
জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। প্রকাশ্যে মাদক সেবনের এই দৃশ্য গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ১০০ মিটারের মধ্যে। দিন নেই রাত নেই, ২৪ ঘন্টায় এই দৃশ্যের দেখা মেলে টঙ্গীর অলিগলিতে। শুধু মাদক সেবন নয়, টঙ্গী এখন দেশের সবচেয়ে বড় মাদকের বাজারে পরিণত হয়েছে। গাজীপুর শহরে মোট ৩০টি বস্তির মধ্যে টঙ্গীতে রয়েছে ১৯টি। আর এসব বস্তি পরিণত হয়েছে রমরমা কারবারের হটস্পটে। গাজীপুরের মধ্যে যে কটি মাদকের বাজার রয়েছে তার মধ্যে এই মাজার বস্তি অন্যতম। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে হওয়ায় দেশের যে কোনো প্রান্ত থেকে লোকজন এসে এখান থেকে মাদক নিয়ে আবার এই পথ ধরেই চলে যায়। এখানকার মাদক কারবারিরা এতটাই বেপরোয়া যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এর ভেতরে ঢোকার সাহস পায় না। বস্তির প্রবেশ মুখেই মাদক ব্যবসায়ীদের নিজস্ব সিসিটিভি ক্যামেরায় থাকে ২৪ ঘন্টার নজরদারি। বসানো হয়েছে কয়েক স্তরের তথ্য সরবরাহ ব্যবস্থা। গোপন কোড মেলাতে পারলেই পাওয়া যায় সেই অন্ধকার জগতের প্রবেশাধিকার। বছরখানেক আগে যৌথ বাহিনীর অভিযানে মেলে এর প্রমাণ। এরপর অভিযানে গেলে হামলার হাত থেকে রক্ষা পায়নি খোদ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। প্রতিদিন ভয়াবহ চিন্তার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। এগুলো বেশিরভাগই হচ্ছে মাদক সেবী। যারা মাদক খায় ওরাই চুরি করে, ছিনতাই করে, কারণ নিশা টাকা জোগাড় করার জন্য। বিভিন্ন অঞ্চল থেকে মাদক এখানে ঢুকে, এখান থেকে হয়তো বিভিন্ন দেশেও মানে বিভিন্ন ডিস্ট্রিক্টেও যায়। মানুষের দ্বারা টাকা পয়সা নেয়, এগুলি সমাধান দেওয়ান লাগবে। প্রকাশ্যে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলেও সম্প্রতি এই অপরাধীদের তালিকা তৈরি করেছে পুলিশ। আমরা একদিক দিয়ে কচুরিপানা নিষ্কাশন করছি, আবার আরেক দিক দিয়ে কচুরিপানা উৎপাদন হচ্ছে। ২২% লোক গাজীপুরের লোকাল, আর ৭৮% লোক হলো এই বাকি ৬৩টা জেলার। ভাসমান লোকের একটা সমস্যা যেটা হয়, তাদেরকে একটা অপরাধ করে সে পুলিশ যখন তাকে আটক করার চেষ্টা করে, সেই মুহূর্তের মধ্যে সে অন্য জায়গায় শিফট করে চলে যায়। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন বদলে দিয়েছে এই এলাকার মাদক ব্যবসার ধরনও। সড়ক, নৌ আর রেলপথ ব্যবহার করে প্রায় প্রতিদিনই মাদক ঢুকছে টঙ্গীতে। এরপর ছড়িয়ে পড়ে পুরো জেলাসহ দেশ জুড়ে। নাগরিক সমাজ বলছে, পট পরিবর্তনের পর মাদক নিয়ন্ত্রণের এই ব্যর্থতার দায় শুধু পুলিশের নয়, নিতে হবে রাজনীতিবিদদেরও। ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু মাদক নিয়ন্ত্রণে তেমন কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করি না। এটা অত্যন্ত হতাশার। যারা দেশ পরিচালনায় আছেন তারা যেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন। এরই মধ্যে মেট্রোপলিটন এলাকার প্রায় ৩,০০০ মাদক ব্যবসায়ীর তালিকা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আর বছরে এখানে বেচাকেনা হয় কয়েকশো কোটি টাকার মাদক। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহীর। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচর কুতুবপুর ইউনিয়নের সীমানায় এলাকায় এক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাহাদুরপুর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন শাহাদাত হোসেন ঢালি। পথে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন আরোহী। পরে স্থানীয়রা উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় গুলশান ২-এ হোটেল আমারি ঢাকা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই এলাকায় ৪১ নম্বর সড়কের একটি ভবনে অভিযান চালায় রাজুক। এ সময় বিউটি পার্লারের নামে অবৈধ কর্মকাণ্ডের দায়ে এক নারী সহ ৪ জনকে আটক করে পুলিশ। আবাসিক ভবনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা ঠেকাতে মাঠে রাজুক। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে ৪১ নম্বর সড়কের ৭-এ ভবনে অভিযান চালায় প্রতিষ্ঠানটি। ভবনের দ্বিতীয় তলায় সেলুন এবং বিউটি পার্লারে অভিযান চালাতে গিয়ে মেলে অনৈতিক কর্মকাণ্ডের চিত্র। এ সময় আটক করা হয় ৪ জনকে। পাশাপাশি পার্লারটি সিলগালা করে দেন কর্মকর্তারা। আমরা ইতিমধ্যে ৩টি ভবনে অভিযান পরিচালনা করেছি। সবগুলো ভবনই আবাসিক এবং এই প্লটগুলো আমাদের আবাসিক প্লট। সেলুন বা
পার্লারের নামে এখানে আসলে অনৈতিক কার্যকলাপ হচ্ছিল, আমরা সেটি অলরেডি বন্ধ করেছি। পরে একই সড়কে হোটেল ঢাকামারিতে যায় রাজউক। আবাসিকের ভবনটিতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা এবং অনুমোদনের তোয়াক্কা না করে 17 তলা নির্মাণ করায় হোটেলটি বন্ধ করে দেয়া হয়। অতিথিদের অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। প্রায় দীর্ঘ 11 বছর তারা অবৈধভাবে এখানে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। এই ভবনটি অনুমোদন নেওয়া ছিল 14 তলা, বাট তারা সেখানে আরও 3 তলা স্টিলের স্ট্রাকচার করে সেখানে তারা জিম, স্পা, বার, সুইমিং পুল এগুলো নির্মাণ করেছে। পরবর্তীতে বাণিজ্যিক বা অন্য কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এর সমস্ত কার্যক্রম বন্ধ থাকে। অনিয়ম রোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজউক। আমাদের যে টাইম টু টাইম যে তাদের সাথে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 7 বছর ধরে পানিবন্দী মাদারীপুরের শিবচরের 5টি গ্রামের প্রায় 1000 বিঘা ফসলি জমি কালভার্টের মুখ ভরাট করে দেয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে দীর্ঘদিনেও চাষাবাদ করতে না পারায় মানবেতর জীবনযাপন করছেন প্রান্তিক কৃষকেরা। এমন পরিস্থিতিতে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। সঞ্জয় কর্মকার অভিজিত রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। পদ্মা নদী বেষ্টিত মাদারীপুরের শিবচর উপজেলার মাতবরচর ইউনিয়ন। এখানকার বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে জীবিকা চালান, অথচ কৃষকদের 1000 বিঘা ফসলি জমি পানিবন্দী 7 বছরের বেশি সময় ধরে। উপজেলার হাজি নেদুখান চরকান্দি, পুরানকান্দি, শিকদারকান্দি, বাখরের কান্দি, উত্তর বাখরের কান্দি গ্রামের কৃষকরা তাদের জমিতে বছরে 3টি ফসল চাষাবাদ করতেন। কিন্তু ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু রেল লাইন সংযোগ প্রকল্প বাস্তবায়নের পর কৃষি জমিতে বন্ধ চাষাবাদ। এতে চরম দুর্ভোগে কৃষকেরা। তাদের অভিযোগ, মেগা প্রকল্প দুটি বাস্তবায়নের সময় খাল ভরাট হয়ে বন্ধ হয়ে যায় পানি প্রবাহ। এতে একদিকে বৃষ্টির পানি নামতে না পারায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, অন্যদিকে বর্ষা মৌসুমে পদ্মা নদীর পানি লোকালয়ে ঢুকে পড়লেও বের হতে পারছে না। ফলে রবি মৌসুমে আলু, গম, পেঁয়াজ, রসুন ও সরিষার মতো ফসল আবাদ করা সম্ভব হচ্ছে না। বন্যায় পদ্মা থেকে আসতো, আবার খালদা নেমে যেত, যখন পানি টান দিত, ঠিক আছে। এখন এই পানিটা যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। কোনো চাষাবাদ করে খাইতে পারতেছি না। এক সিজন হয় কোনো রকম পাট বুনি, আবার পাটও তলায় জায়গা। কয়েকবারে বলছে যে এখানে চ্যানেল কাটতে দেব, কিন্তু চ্যানেল কাটার ব্যবস্থা কোনো হইতেছে না। এই পানিটা যেন তাড়াতাড়ি সরকারে সরাই দেয়, নাহলে কিছু খুব মার যাইব। উপজেলা কৃষি অফিস বলছে, বারবার জলাবদ্ধতা নিরসনে কার্যক্রম গ্রহণ করা হলেও অদৃশ্য কারণেই তা বন্ধ হয়ে যায়। অন্যদিকে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার দাবি, পানি নিষ্কাশনে নেয়া প্রকল্প বাস্তবায়ন হলে কেটে যাবে এই সমস্যা। হয়তো ওখানে আমরা একটা এস্টিমেশন নিয়েছিলাম 100 মিটারের মতো জায়গা বা খালটা খনন করলে যদি খালের সাথে জাস্ট মুখটা সংযোগ করে দেওয়া যায় তাহলে এটা নিরসন করা সম্ভব। এখন আমরা আমাদের এখানে এই খালটা খনন করার জন্য আমরা প্রকল্প নিয়েছি, 7 লাখ টাকার একটা প্রকল্প নিয়েছি। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ শুরু করব। এমন পরিস্থিতিতে জলাবদ্ধতা দূর হতে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা। বর্ষা মৌসুম শেষে শীত চলে এসেছে, অথচ কৃষি জমিতে থই থই করছে পানি। কবে চাষাবাদের উপযোগী হবে এখানকার জমিগুলো, সেটি এখন কৃষকদের বড় প্রশ্ন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। কিশোরগঞ্জের ভৈরবে কমছে না ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধশত রোগী জ্বরের চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে অন্তত 20 জন ডেঙ্গু পজিটিভ। এলাকাবাসী বলছেন, ড্রেন, নর্দমা ও অন্যান্য জলাশয় পরিষ্কার না করায় বাড়ছে এডিস মশার বংশবিস্তার। এতে ক্ষুব্ধ তারা। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পাশাপাশি প্রয়োজন মানুষের সচেতনতা। মোহাম্মদ ফজলুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শীতের শুরুতে প্রতি বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে গেলেও এবছর তার বিপরীত। নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিশোরগঞ্জের ভৈরবে এখনও কমছে না এই রোগে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিভাগ বলছে, প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ও জরুরি বিভাগে অর্ধশতের বেশি জ্বর আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। বেসরকারি ক্লিনিকে এ সংখ্যা 3 শতাধিক। শুধু শহর নয়, গ্রামেও ডেঙ্গুর বিস্তার লাভ করছে। তবে পরিচ্ছন্নতা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। তারা বলছেন, ড্রেন, নর্দমা ও অন্যান্য জলাশয় পরিষ্কার না করায় বাড়ছে এডিস মশার বংশবিস্তার। প্রত্যেকটা বিল্ডিং এর 2 জন 3 জনের ডেঙ্গু রোগী আছে। পৌরসভা থেকে আপনার ওষুধ আপনার কোনো কাজও না। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পাশাপাশি প্রয়োজন মানুষের সচেতনতা। পরিষ্কার পরিচ্ছন্নতার মারাত্মক অভাব, ভৈরবের রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। যারা বাড়ি ঘর নিয়ে আসেন তাদের প্রত্যেকটা বাড়ি ঘরের পাশাপাশি যে পরিবেশ সেটাও
ভালো না, নোংরা এবং অত্যন্ত ময়লাযুক্ত। বৃষ্টি একটা মেইন কারণ। এছাড়া ভৈরবে খেয়াল করে দেখবেন যে এখন সব জায়গায় রাস্তাঘাট তৈরি হচ্ছে, বিশেষ করে ড্রেন। তো ড্রেনগুলো তৈরি করার ফলে পানি স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, পানি চলাচলটা বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য আমি মনে করি যে মশার বংশবিস্তারটা বেড়ে যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে অক্টোবরে 158 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। নভেম্বর মাসে তার সংখ্যা দাঁড়িয়েছে 3 গুণে। সময় সংবাদ, ভৈরব। শিক্ষকদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতের জন্য গোপালগঞ্জে স্থাপন করা হয় বায়োমেট্রিক হাজিরা মেশিন। তবে 3 বছরের মধ্যেই নষ্ট হয়ে গেছে সব যন্ত্র। অথচ মেশিনগুলো স্থাপনে প্রতিটি বিদ্যালয় থেকে আদায় করা হয় 22,000 টাকা। তবে শিগগিরই যন্ত্রগুলো সচল করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। 2020 সালে গোপালগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্থাপন করা হয় বায়োমেট্রিক হাজিরা মেশিন। তবে সব যন্ত্রগুলোই এখন অকেজো। শিক্ষকরা বলছেন যন্ত্রগুলো বসানো হয়েছিল শিক্ষকদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করার জন্য। তবে স্থাপনের পর থেকেই দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। বছরখানেকের মধ্যেই সার্ভার সমস্যা, ফিঙ্গারপ্রিন্ট না নেওয়া সহ নানা সমস্যায় বন্ধ হয়ে যায়। 2022 থেকে 2023 সালের মধ্যে জেলার সব বায়োমেট্রিক হাজিরা মেশিন সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে। আমরা যখন ওটায় থামটা দিতাম, ওটা একবারে কাজ করতো না, কয়েকবার দিতে হতো। প্রথম 2-3 বছর ভালোই চলছিল, পরবর্তীতে 2 বছর হচ্ছে ওটা অচল হয়ে আছে। যদি স্কুলে একটা ডিজিটাল হাজিরা থাকে এটা ভালো সকলের জন্য। সচল করার জন্য যেটা দরকার সেটা তো আমরাও জানি না। শিগগিরই যন্ত্রগুলো সচল করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। যদি অচল থাকে বা আমরা এটা তাদের কাছে তথ্য নিব এবং সচলের ব্যবস্থার জন্য বলা হবে। গোপালগঞ্জে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 862টি। বায়োমেট্রিক যন্ত্র স্থাপনে প্রতিটি বিদ্যালয় থেকে আদায় করা হয় 22,000 টাকা। শিক্ষকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করে শিক্ষার মান বাড়াতে বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপন ছিল এক সময় উপযোগী উদ্যোগ। এই ব্যবস্থা সফল হলে শুধু শিক্ষক নয়, শিক্ষার্থীদের নিয়মিত হাজিরাও কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা যেত। কিন্তু নিম্নমানের মেশিন সরবরাহ, রক্ষণাবেক্ষণের অভাব আর সমন্বয়হীনতার কারণে ভেস্তে যেতে বসেছে উদ্যোগটি। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। দেখছেন ভোরের সময়। ব্যক্তি ইচ্ছায় আর কোনো পাওয়ার প্ল্যান্ট অনুমোদন দেয়া হবে না জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। শুধু তাই নয়, যেন তেনভাবে সড়ক যোগাযোগ সম্প্রসারণেরও বিপক্ষে সরকার। দেশের ভেঙে পড়া ব্যাংক খাতের সংকট কাটাতে 70,000 কোটি টাকা দরকার উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এর অর্ধেক নেওয়া হবে আগামী বাজেট থেকে। একদিকে বছর জুড়ে গ্যাস বিদ্যুৎ সংকটে শিল্প প্রতিষ্ঠান, অন্যদিকে অনুমোদন দেওয়ার পরও মুখ থুবড়ে পড়ে আছে কোনো পাওয়ার প্ল্যান্ট। এমনই একটি 2018 সালে খালিশপুরে গড়ে তোলা রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। তবে যেন তেনভাবে আরও কোনো পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। রূপসাতে একটা 800 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট করা আছে 8,000 কোটি টাকা দিয়ে, একটা গ্যাস ফায়ার প্ল্যান্ট করা আছে গ্যাস। এই জাতীয় যেটা বললাম যে একটা খামখেয়ালিপূর্ণ ব্যক্তির ইচ্ছা, এটা থেকে বের হয়ে এসে আমরা যাতে একটা বিজ্ঞান ভিত্তিক একটা পরিকল্পনা ভিত্তিক যে একটা কিছুতে আমরা যেতে পারি, সেই জন্য এই কাজগুলো আমরা ভবিষ্যৎ সরকারের জন্য করে দিতে পারি। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজিত এই অনুষ্ঠানে তিনি জানান, শুধু জ্বালানি খাত নয়, সড়ক যোগাযোগেও সর্বোচ্চ যাচাই বাছাই ছাড়া প্রভাবিত হয়ে কোনো প্রকল্প নেবে না সরকার। পরিবহন চাপ কমাতে তাই নৌ ও রেলপথে মনোযোগ দেওয়ার তাগিদ তার। আমাদের সড়ক ব্যবস্থা এমন পর্যায়ে পড়ছে, এটা 3-4 বছর পরে এটা একদম স্ট্যান্ডস্টিল হয়ে যায়, একদম বন্ধ হয়ে যাবে। 90% বেশি সড়ক দিয়ে, 20% অন্য জায়গায় নিয়ে যেতে হবে, জলপথে নিতে হবে। এবং আমাদের যে জলপথ, এগুলো আমাদের ন্যাচারাল হাইওয়ে, তো ওখানে নিয়ে যেতে হবে, কিংবা আমাদের রেলওয়ে যেটা সেটাকে ব্যবহার করতে সেখানে নিয়ে যেতে হবে। নাহলে কিন্তু আপনার এই যে 4 লেন 6 লেন কত লেন বানাবেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, দেশে ব্যাংক খাতের যে সংকট তা দূর করতে লাগবে 70,000 কোটি টাকা। এই অর্থের অর্ধেক আগামী জাতীয় বাজেট থেকে নেওয়া হবে বলেও জানান তিনি। আমাকে যদি ইনফ্লেশন কমাতে না পারি, আমি কিছুই অ্যাচিভ করতে পারবো না। মেইন ইনফ্লেশনটা হচ্ছে 8.2। এটা যদি 7-এর নিচে চলে যায়, আমি কিন্তু অটোমেটিক্যালি পলিসি রেটটা অ্যাডজাস্ট করে ফেলব। 7 এবং তার নিচে ইনফ্লেশনকে যখনই আমরা নেব, আমরা পলিসি রেট কমাবো। এই বছরের শেষ নাগাদ ইনফ্লেশন 5-এর নিচেই যাবে।
অর্থনৈতিক নানান চ্যালেঞ্জে যখন কোণঠাসা বাণিজ্যিক কার্যক্রম, কর্মসংস্থানের সুযোগ, তখন বর্তমানে 8% উপরে থাকা মূল্যস্ফীতি চলতি বছর শেষে 5% নামিয়ে আনা সম্ভব বলেও মনে করেন গভর্নর। আমাদের পলিসি IMF দিয়ে গাইডেড না। IMF যদি গাইডেড হতো তাহলে আমরা এক্সচেঞ্জ রেটকে লিবারালাইজ করে দিতাম গত সেপ্টেম্বর অক্টোবর মাসে, যখন তারা এসেছিল, চাপ দিচ্ছিল। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সহ সব ক্রেতাদেরকে অন্যান্য দেশের মতো বাংলাদেশি পণ্যের মূল্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাফাত হোসেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার আরও 3টি কনভেনশনে অনুসমর্থন জানানোর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, শ্রমিকদের পারিশ্রমিক বাড়াতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর আয় বাড়াতে হবে। এক্ষেত্রে বিদেশিদেরকে গার্মেন্টস সহ বাংলাদেশের রপ্তানি পণ্যের যথাযথ মূল্যায়ন করতে হবে। এ সময় ILO এর 3টি কনভেনশন 155, 187 ও 190 অনুসমর্থনকে ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। My patience, otherwise I would not have been sitting there for hours. And thank you, secretaries who are present here today. ওয়ার্কারদের ভালো পে দিতে হলে যারা ম্যানুফ্যাকচারার তাদেরকে পে করতে হবে। আমি ILO তো বলে আসছি, এখন তোমাদের দেওয়ার পালা। তোমরা তোমাদের ব্র্যান্ডকে বলো যে অ্যাডিকুয়েট পেমেন্টটা যেন আমরা পাই, আমাদের ম্যানুফ্যাকচারার যাতে পায়। ইউরোপিয়ান ইউনিয়ন তো ওদের মেইন। আমেরিকার থেকে একটি ডেলিগেশন আসছিল, তাদেরকে আমি একই কথা বলেছি। যারা আমার কাছে আসে দেখা করতে, আমার একটাই বক্তব্য যে তোমরা আমাদেরকে অন্যদের মতো পেমেন্ট করো। দেশের সামগ্রিক রফতানির লক্ষ্যমাত্রা $100 বিলিয়ন অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৃহস্পতিবার জাতীয় বস্ত্র দিবস 2025 উপলক্ষে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে যদি খাত সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত না হয়, তাহলে সমৃদ্ধি আসবে না বস্ত্র খাতে। এছাড়া এবার বাণিজ্য মেলায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 10 লাখ পাটের ব্যাগ বিক্রি করার সিদ্ধান্তের কথাও জানান উপদেষ্টা। পাটকে নিয়ে অসত্য অনেক রঙিন স্বপ্ন দেখানো হয়েছে, যার কোনো বাস্তবতা নেই। এই রঙিন স্বপ্ন দেখানোটাই মানে যারা এই অযোগ্য অদক্ষ লোকজন যখন তাদের কাঙ্ক্ষিত কর্ম তারা দেখাতে পারেনি, তখন তারা অনেক ধরনের রঙিন অসত্য স্বপ্ন দেখিয়েছে। এই অসত্য স্বপ্নগুলো যেন আমরা না দেখি। উদ্যোক্তাদের বাজার পরিস্থিতি ও পণ্যের প্রসার, পারস্পরিক সম্পর্ক তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে শতভাগ দেশীয় পণ্যের সর্ববৃহৎ আয়োজন 12তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক SME ফাউন্ডেশন। এ সময় জানানো হয়, মেলায় প্রায় 350 ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নেবে, যাদের মধ্যে প্রায় 60% নারী উদ্যোক্তা। আগামী 7 ডিসেম্বর থেকে 8 দিন ব্যাপী মেলায় SME বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ, ব্যাংকার, উদ্যোক্তা, ঋণ সংযোগ অনুষ্ঠান আয়োজন করা হবে। মেলায় মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপের 6 জন উদ্যোক্তাকে জাতীয় SME পুরস্কার দেয়া হবে বলেও জানান আয়োজকরা। SME পণ্য মেলার আয়োজন করে মার্কেট অ্যাক্সেসটা দেওয়ার চেষ্টা করছি, মার্কেটে যাতে ওনারা পরিচিতি লাভ করতে পারে, ওনারা যাতে ওনাদের যারা বায়ার আছে তাদের কাছে ওনাদের পণ্যগুলি যাতে প্রদর্শনী করতে পারে। এবারের মেলায় প্রায় 350 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। সবচেয়ে বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে তৈরি পোশাক খাত থেকে, ফ্যাশন ডিজাইন থেকে 74টি প্রতিষ্ঠান। এছাড়া হস্ত ও কারুশিল্পের 54টি, পাদুকা ও চামড়াজাত পণ্য খাতে 40টি। পোশাক শিল্পের পাশাপাশি চামড়া শিল্পকেও বিশ্ববাজারে শক্ত অবস্থানে নিয়ে যাওয়া দরকার। এজন্য সরকার ও উদ্যোক্তা উভয়কেই কাজ করার আহ্বান জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রাজধানীর কুড়িলে চামড়া শিল্প প্রদর্শনীর 11তম আসর লেদার টেক বাংলাদেশ 2025-এ তিনি আরও বলেন, ভবিষ্যতে চামড়া শিল্পের উদ্যোক্তাদের সরকারি সহযোগিতা বাড়াতে হবে।
এই অনুষ্ঠানে চামড়া শিল্প, জুতা তৈরির যন্ত্রপাতি, জুতার উপকরণ সহ নানা পণ্য প্রদর্শনী করা হয়। এবারের আসরে ভারত, পাকিস্তান, চীন সহ মোট 8টি দেশ থেকে আসা 200টি কোম্পানির অত্যাধুনিক পণ্য প্রদর্শিত হয়। আয়োজকরা জানান, এই ধরনের মেলা দেশি বিদেশি ক্রেতা বিক্রেতাদের মধ্যে সেতু বন্ধন তৈরি করবে, যা রফতানিতেও অগ্রণী ভূমিকা পালন করবে। 4 ডিসেম্বর শুরু হওয়া এই আয়োজন চলবে 6 ডিসেম্বর পর্যন্ত। চামড়া শিল্পের এই অবস্থানটা আমাদেরকে আসলে গ্লোবাল মার্কেটে শক্ত করতেই হবে। আমার মনে হয় না যে আরএমজি সেক্টরের পরে চামড়ার চেয়ে আর কোনো বেটার সেক্টর আমাদের হাতে আছে যেটাকে আমরা ওই লেভেলে নিয়ে যেতে পারবো। আমাদের যারা উদ্যোক্তা আছেন তারা ওনাদের মতো করে চেষ্টা করছেন, বাট আমাদের সরকারের পরে পরবর্তীতে যেই সরকার আসবে তারা একইভাবে চামড়া শিল্পকে অগ্রাধিকার দিবেন এবং তারা চামড়া শিল্পে যেই পলিসিগত সাহায্যগুলো করা দরকার এটাকে ঠিক একইভাবে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি লেভেলে নিয়ে যাওয়ার জন্য সেটার ব্যাপারে সচেষ্ট হবেন। আসন্ন রমজানে দেশে সব ধরনের ভোগ্যপণ্যের দাম গেল বছরের তুলনায় স্থিতিশীল থাকবে বলে আশ্বাস দিয়েছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আর মাত্র 2 মাস বাকি পবিত্র মাহে রমজানের। দেশের ভোগ্যপণ্যের চাহিদা, সরবরাহ ও দাম নিয়ে প্রতিনিয়ত মনিটরিং করছে সরকার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে আমদানিকারক ও পাইকার ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক। বৈঠকে দেশের ভোগ্যপণ্যের সরবরাহ, চাহিদা ও দামের বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি আমদানি জটিলতা, মধ্যস্বত্বভোগী, ডলারের দাম সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। কিন্তু সব জিনিসের দাম আপনার ভালো থাকবে। দুইটা কারণ যদি ঠিক থাকে, একটা হচ্ছে যে ডলার গত বছর যেমন 85 বা 2 বছর আগে 2 বছর আগে 87 থেকে 1,110 টাকা, এখন 123-22 এরকম আছে। এটা যদি আপনারা এটা দায়িত্ব আমরা পারবো না। যেহেতু আপনারা সরকারের একটা অংশ, আমরা আপনাদের একজন, আমরা সব সময় ব্যবসা করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। টিডিএসও আর আরবিটি এলসি দেওয়া আছে $8,000 এবং এটাও বিভিন্ন কারণে এলসি যাবে কিনা আমরা শিওর না, বাট এটা বুকিং দেওয়া আছে। আইনের ব্যত্যয় না করে জনগণের স্বার্থে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক। রোজার আগে দাম বেড়ে যায়, এই যন্ত্রণা থেকে বা এই অপবাদ থেকে আমরা মুক্ত হতে চাই, আপনাদের সহযোগিতা চাই। বৈঠকে আমদানি ও পাইকারি পর্যায়ের পাশাপাশি খুচরা বাজারে সরকারের মনিটরিং জোরদার করার দাবি জানান ব্যবসায়ীরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। পরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন মাকসুম আলম খান। আমিনুল ইসলাম আলিফ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকায় পৌঁছার অপেক্ষায় পুত্রবধূ জুবাইদা রহমান। দেশে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। এভারকেয়ারের সামনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি এবং আল আমিন তুষার। এছাড়া হেলিপ্যাডের সামনে রয়েছেন মাহাদি ইসলাম ধ্রুব, আর এয়ারপোর্টে রয়েছেন আতাউর কাউসার। সরাসরি শুরুতেই যাচ্ছি ওয়ালির কাছে। সকাল 10টা নাগাদ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে, সেরকমটা আমরা জানতে পেরেছি। 10টার কিছু পরেও হতে পারে, যেহেতু যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে কাতারের আমিরের দেওয়া, সেটির কিছু যান্ত্রিক ত্রুটির কথা আমরা জানতে পেরেছি, যার ফলে কিছুটা বিলম্বিত হয়েছে। এর আগে গতকালকে কিন্তু বিএনপি তরফ থেকে জানানো হয়েছিল মধ্যরাতে অর্থাৎ ভোর রাতে মধ্যেই আসলে তিনি ঢাকা ছাড়বেন, কিন্তু সেটি যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু কিছুটা বিলম্বিত হচ্ছে। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, যিনি বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক বোর্ড সেটিরও সদস্য, তিনি লন্ডন থেকে ঢাকা আসছেন 9:30 নাগাদ। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে। এরপরে আসলে তিনি এভারকেয়ার হসপিটালে আসবেন, এরপরে হেলিকপ্টার যোগে এবং পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্স যোগে লন্ডনে নিয়ে যাওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
23 নভেম্বর আমরা জানি চিকিৎসার জন্য প্রাথমিকভাবে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হসপিটালে আসেন, এর আগেই তিনি কিছুদিন পরপরই কিন্তু আসলে ডাক্তারদের পরামর্শে ছিলেন, কিছুদিন পরপরই আসলে চেকআপের জন্য আসতেন। কিন্তু 23 নভেম্বরে আসার পরে কিন্তু ডাক্তারদের পরামর্শ আসলে তাকে হসপিটালে ভর্তি করা হয়। এর পরবর্তীতে কিন্তু আসলে তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে জটিল হতে থাকে, সেটির কারণে কিন্তু ডাক্তারদের পরামর্শে তিনি এখানে থাকেন। পরে কিন্তু সিসিইউতেও রয়েছেন এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা জানি যে নানান শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যেটি এর আগে অর্থাৎ 5 আগস্টের পূর্ববর্তী সময়ে দীর্ঘ সময় তাকে বিদেশের চিকিৎসার জন্য বিএনপি এবং বেগম খালেদা জিয়া পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল, কিন্তু তখন আসলে তিনি বিদেশে যাওয়ার সুযোগ পাননি। 5 আগস্টের পরে মূলত আসলে সেই সুযোগটি আসে এবং 7 জানুয়ারি কিন্তু প্রথমবারের মতো তিনি আসলে লন্ডনে চিকিৎসা নিতে যান, লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন। 5 মে পর্যন্ত তিনি সেখানে ছিলেন। 5 মে বাংলাদেশে আবারও ফিরে আসেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী। তখনও কিন্তু আসলে কাতারের আমিরের দেওয়া যে এয়ার অ্যাম্বুলেন্সটি আজকে তিনি ঢাকা ছাড়বেন, লন্ডনে যাবেন, ঠিক সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আনা নেওয়া করা হয়। সেটি কিন্তু আসলে আজকেও প্রস্তুত করা হচ্ছে, আজকে ঢাকায় আসে, সেটিতে করে কিন্তু আসলে যাবেন তিনি। এর আগে আসলে ডাক্তারদের তরফ থেকে কিন্তু আসলে এখানে যে মেডিকেল বোর্ড রয়েছে, এর সঙ্গে যুক্তরাজ্য এবং চীনের যেই মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তাররা যারা আসলে যোগ দিয়েছেন, তাদের পরামর্শ অনুযায়ী গতকালকেই মূলত জানানো হয় যে লন্ডনে নিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছুটা উন্নত হয়েছে, যার ফলে কিন্তু আসলে ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছিল গতকালকে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাবেন। সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করছেন। সেই জায়গাটিতে মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আসলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটি হসপিটাল সেটি নির্ধারিত করা হচ্ছে, সেটিও কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন। অর্থাৎ সব মিলে আমরা অপেক্ষা করছি 10টা নাগাদ বা 10টার কিছু পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেওয়ার যে প্রক্রিয়া, সেটি শুরু হতে পারে। এভারকেয়ার হসপিটালেরই এক প্রান্তে রয়েছে সহকর্মী তুষার। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে স্বাভাবিকভাবে মঙ্গলবার যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হচ্ছে, সেটি তৎপরতা রয়েছে, সে সম্পর্কে জানাবেন তুষার। যেমনটা বলছিলেন ওয়ালি আপনি, যে এখানে কিন্তু আসলেই সেই রকমই পরিস্থিতি যে, এবং আমি যদি বলি আপনাকে যে জোবায়দা রহমান যিনি আসলে আসছেন, এখন যেহেতু 7টা বাজছে, অর্থাৎ আর 3.5 ঘন্টার মতো তার সময় লাগবে ঢাকায় পৌঁছতে। আমি যদি আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করি যে এখনকার এভারকেয়ার হাসপাতালের এখানকার যে সার্বিক নিরাপত্তা, সেটা যদি আমি দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন যে যারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন এবং আশপাশে কিন্তু সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু তাদেরকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। এর বাইরেও ফায়ার সার্ভিসের গাড়ি থেকে শুরু করে বিভিন্ন যেই জরুরি প্রয়োজনীয় যে গাড়িগুলো, অ্যাম্বুলেন্সগুলো, সেগুলো কিন্তু এখানে অবস্থান করছে এবং আমি দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সেখানকার পরিস্থিতি কিন্তু রয়েছে এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু ওখানে অবস্থান করছেন। এবং দর্শক যেমনটা বলছিলাম, এর আগেও আমি বলছিলাম যে জোবায়দা রহমানকে বহনকারী যেই বিমানটি, সেটি কিন্তু এর মধ্যে আফগানিস্তানের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। সেখান থেকে যে রুট অনুযায়ী পাকিস্তান এবং নেপাল এবং ভারত হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে। এবং এখন এই মুহূর্তে দর্শক যে এভারকেয়ার হাসপাতালের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি মূলত হচ্ছে এভারকেয়ার হাসপাতালের বহির্বিভাগ। এবং যদি খালেদা জিয়াকে সড়ক পথে যদি নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে এইখানটা দিয়েই কিন্তু গাড়িটি বা অ্যাম্বুলেন্সটি কিন্তু বের করে নিয়ে যাওয়া হবে এবং আমাদের ঠিক এখান থেকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হবে। এবং এসএসএফ যেটা করেছে যে পাশেই থাকা গতকাল যেই মাঠটি রয়েছে, সেই মাঠটি কিন্তু এখান থেকে আনুমানিক আপনার 5 থেকে 700 মিটার দূরে হবে। এই যেই ভবনগুলো দেখা যাচ্ছে, ঠিক তার পেছনের যে ফাঁকা অংশটি, সেই ফাঁকা অংশেই কিন্তু একটি মাঠ রয়েছে। সেই মাঠ থেকেই কিন্তু
মাঠ থেকেই কিন্তু এই তাদের যেই তাকে বহন যদি করার মতো যদি SSF এর হেলিকপ্টারে করে যদি তাকে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে সেই মাঠ থেকেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। তো সেখান থেকে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে, এইটাই কিন্তু এখনো পর্যন্ত মনে হচ্ছে। এবং এরই মধ্যে কিন্তু সকাল থেকে এখানকার যে সাধারণ মানুষ এবং যারা আশপাশের যারা নেতাকর্মী যারা রয়েছেন সে নেতাকর্মীরা কিন্তু তারা কিন্তু তাদের জায়গা থেকে আসতে শুরু করেছেন। এবং যেমনটা বলছিলাম যে 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় কিন্তু আর জোবায়দুর রহমানের আসতে লাগবে। এবং জোবায়দুর রহমান ঢাকায় পৌঁছানোর পরে সঙ্গে সঙ্গে কিন্তু তিনি চলে আসবেন এখানে এভার কেয়ারে। এবং আমরা বিমানবন্দরের আশপাশে এলাকায় ওখানকার পরিস্থিতি কি, এই যে ঘুরে নিয়ে যাওয়া, তাকে নিয়ে যাওয়া এবং জোবায়দুর রহমান ফিরছেন সেখানে নিয়ে আসা, এই সার্বিক ব্যাপারগুলো নিয়ে আমরা জানতে চাইবো আমাদের আরেক সহকর্মী আতাউর কাউসারের কাছে। কাউসার, সেখানকার কি অবস্থা? তুষার, ধন্যবাদ আপনাকে। আমার সহকর্মী তুষার যেমনটি বলছিলেন যে জোবায়দুর রহমানের বিমানটি আর 3 থেকে 3.5 ঘন্টা পরে বাংলাদেশে ল্যান্ড করবে। আমি এই মুহূর্তে আছি এয়ারপোর্টের পাশে বাউনিয়া বটতলা সংলগ্ন এলাকায়। এখান থেকে এয়ারপোর্টের ভেতরের দৃশ্যটি খুব সুন্দরভাবে দেখা যায় এবং আমরা চেষ্টা করব দর্শকদের দেখানোর বেগম জোবায়দুর রহমানের যে বিমান BG-302 ফ্লাইট সেটি যখন ল্যান্ড করে আমরা চেষ্টা করব সেটিও দেখানোর, পাশাপাশি একই সাথে চেষ্টা করব বেগম জিয়াকে নিতে আসা কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি যখন বেগম জিয়াকে নিয়ে আবার বাংলাদেশ থেকে টেক অফ করবে সেই দৃশ্যটিও আমরা সরাসরি দর্শকদের দেখানোর চেষ্টা করব। এর আগে যখন বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হয়েছিল তখনও কাতার আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি গিয়েছিলেন এবং সে সময় আমরা এই জায়গা থেকে সেই দৃশ্যটি দর্শকদের দেখিয়েছিলাম যে ঠিক কোন বিমানটিতে করেই বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। তো আজ এখানে আসার আরও একটি উদ্দেশ্য আমাদের রয়েছে যে মূলত বেগম জিয়াকে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের যে ফ্লাইটটি নিতে আসার কথা সেটি গত রাতেই আসার কথা ছিল, পরবর্তীতে কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বিলম্ব হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। তো যেহেতু এটি একটি চার্টার্ড ফ্লাইট, আমরা সচরাচর বিমান যে অ্যাপসগুলো দিয়ে বিমানের তথ্য আমরা সংগ্রহ করে থাকি বা যে ওয়েবসাইটের মাধ্যমে বিমানের তথ্য আমরা সংগ্রহ করে থাকি, চার্টার্ড ফ্লাইটের সকল তথ্য আসলে সবসময় সেই ওয়েবসাইটগুলোতে থাকে না। আমরা চাক্ষুষভাবেই দেখতে এসেছিলাম যে আসলে গতবার যে বিমানটি খালেদা জিয়াকে বেগম জিয়াকে এখান থেকে নিয়ে গিয়েছিল সেই বিমানটি এসেছে কিনা এই জায়গা থেকে আসলে এখন কুয়াশা আছে, যদি কুয়াশা না থাকতো তাহলে ভিজিবিলিটি আরও ভালো থাকলে স্পষ্ট দেখা যেত যে দূরে আসলে সেই বিমানটি কিছুটা ব্যতিক্রমী ধর্মী বিমান, কাজেই সেই বিমানটি দূর থেকেও দেখা গেলে আমরা বুঝতে পারতাম যে সেই বিমানটি আসলেই এসেছে কিনা। তো যেহেতু কুয়াশার কারণে সেই ভিজিবিলিটিও নেই, আমরা অত দূর দেখতে পাচ্ছি না। আমরা আশা করছি বেলা বাড়ার সাথে সাথে যখন কুয়াশা কেটে যাবে বিমানবন্দরের আরও স্পষ্ট দৃশ্য আমরা দেখতে পাবো। তো যতটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে বেগম জিয়াকে এভার কেয়ার থেকে হয় সড়ক পথে না হলে হেলিকপ্টারে করে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমার্কে আনা হবে, যেটি এর আগে যেমন বিমানবন্দরের 8 নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে আনা হয়েছিল এবং আনার পরে পরবর্তীতে এখানে যে বিমানটি অর্থাৎ কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি এখানে দাঁড়ানো থাকবে, সেই অ্যাম্বুলেন্সে তাকে তোলা হবে। এবং আমরা এর আগে দেখেছিলাম যখন তাকে লন্ডনে নেওয়া হয়েছিল যে হ্যাঙ্গার গেট দিয়ে প্রবেশের পরে টারমার্কে খুব অল্প সময়ের মধ্যেই আসলে সেই বিমানটি টেক অফ করেছিল। অর্থাৎ আনুষঙ্গিক অন্যান্য বিমানের ক্ষেত্রে যে প্রস্তুতির বিষয়গুলো থাকে এ ধরনের কেসে সেই প্রস্তুতির বিষয়গুলো অনেকটাই অনুপস্থিত। যত দ্রুত সম্ভব টেক অফ করাটি আসলে সেই সর্বোচ্চ প্রায়োরিটি থাকে, যত দ্রুত সম্ভব পেশেন্টকে নিয়ে উড়াল দেওয়ার, সেটি গতবার হয়েছিল। আমরা ধারণা করছি এবারও সেই বিষয়টিও হবে। তো আমার আরেক সহকর্মী রয়েছেন তোহা খান তামিম, তিনি এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় আছেন। আমরা তার কাছে যেতে চাই বিমানবন্দরের ভেতরকার যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পর্কে জানতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান তিনি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইতিমধ্যে। এবং আমরা জানি যে গতকালকে ইংল্যান্ডের যে স্থানীয় সময় সন্ধ্যা 6টার পরেই ডাক্তার জোবায়দা রহমান হিথ্রো বিমানবন্দর থেকে বিমানে ওঠেন, তার বিমান ছাড়ে 6টার পরে এবং দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে অর্থাৎ 9:45 তার যে ফ্লাইট সেটি আসলে বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখানে অবতরণ করার কথা রয়েছে এবং তার পরেই তিনি সরাসরি এখানে নেমে এখান থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে চলে যাবেন
এবং সেখানে তার শাশুড়ি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অসুস্থ বেগম খালেদা জিয়ার কাছে যাবেন এবং তারপরেই বেগম খালেদা জিয়ার যে বিদেশ যাত্রার যে বিষয়টি সেটি আসলে ত্বরান্বিত হবে। গতকাল থেকে একটি খবর চাউর হচ্ছিল, অর্থাৎ গতকাল দুপুরের পর থেকে বেগম খালেদা জিয়ার যখন বিদেশে যাওয়ার মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে দলের সূত্র থেকে এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার পরপর একটি খবর চাউর হচ্ছিল যে ডাক্তার জুবাইদুর রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আসবেন। এরপরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে যারা সফর সঙ্গী রয়েছেন বেগম খালেদা জিয়ার, সেই সফর সঙ্গীদের মধ্যে তিনিও একজন। সেটি আসলে চাওয়ার হচ্ছিল, যদিও সন্ধ্যার সময় সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তাকে প্রশ্ন করা হলেও তিনি সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। তার পরপরে আমরা দেখলাম যে বিভিন্ন গণমাধ্যম এবং বিএনপি সূত্র থেকেও বলা হয়েছে যে ডাক্তার জুবাইদুর রহমান দেশে আসছেন এবং বেগম খালেদা জিয়ার যে সফর সঙ্গী, অর্থাৎ বেগম খালেদা জিয়া যে বিদেশে যাবেন এয়ার অ্যাম্বুলেন্সে তার যে সফর সঙ্গী সেখানে ডাক্তার জুবাইদুর রহমান সেখানে উপস্থিত থাকবেন এবং তার শাশুড়ি অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি সাথে করে ইংল্যান্ডে নিয়ে যাবেন, লন্ডনে নিয়ে যাবেন। তো এইরকমই যে খবর, সেই খবরটি আসলে তার পরপরই আসলে বেশ সত্যি হয়ে দাঁড়িয়েছে এবং আমরাও গণমাধ্যম কর্মী যারা রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিভিআইপি গেট রয়েছে এখানে আমরা অপেক্ষায় রয়েছি, অর্থাৎ তার যে ফ্লাইট সেই ফ্লাইটটি সব কিছু ঠিকঠাক থাকলে 9:45 অর্থাৎ আজ সকাল 9:45-এ সেটি এখানে অবতরণ করার কথা রয়েছে এবং যদিও তিনি ভিআইপির যে মর্যাদা সেটি আসলে পাবেন এবং এখানে ল্যান্ড করার পরে অর্থাৎ বিমান অবতরণ করার পরেই খুব বেশি সময় হয়তো নেবেন না, খুব দ্রুতই হয়তো এখান থেকে বের হয়ে যাবেন এবং সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন অসুস্থ বেগম খালেদা জিয়ার কাছে। এবং তারপরেই যে বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার যে বিষয়টি সেটি আসলে হবে। তবে দলীয় সূত্র থেকে বলা হচ্ছে যে খুব যে সহসায়, অর্থাৎ ডাক্তার জুবাইদুর রহমান আসার পরপরেই যে বেগম খালেদা জিয়া ডাক্তার জুবাইদুর রহমান আসার পরপরেই যে বেগম খালেদা জিয়া এখানে চলে আসবে অর্থাৎ বিদেশে চলে যাবেন, বিষয়টি এমন নয়। তারপরে দলীয় সূত্র থেকে বলা হচ্ছে যে আজকে সারা দিনের যে কোনো একটি অংশে বেগম খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা সেটি আসলে শুরু হবে, অর্থাৎ যাত্রার যে বিষয়টি সেটি আসলে সময় জানা যাবে। তবে সেটি আজকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা নাগাদ যে কোনো একটি সময় অর্থাৎ দিনের যে কোনো একটি সময়ে তার যে বিদেশ যাত্রার বিষয়টি আসলে নিশ্চিত হওয়া যাবে। একটি বিষয় খুব ভালোভাবেই বলা যায় বা একটি বিষয় দলীয় সূত্র থেকে বারবারই বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার ওপরই কিন্তু আসলে বিবেচনা করা হবে যে তাকে বিদেশ নেওয়া যাবে কিনা। তবে বলা যায় যে যেহেতু গতকালকে সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে ডাক্তার জুবাইদুর রহমান দেশে আসছেন এবং তার পরপরেই কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে ডাক্তার জুবাইদুর রহমান তিনি যে ইংল্যান্ডে অর্থাৎ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভিআইপি গেট রয়েছে সেখান থেকে আমার হাতে সবশেষ। আমরা এখন চলে যাব আরেকটি অংশে, হেলিপ্যাডে রয়েছেন আমাদের সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ কিন্তু উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য নিয়ে যাওয়া হবে এবং বেগম খালেদা জিয়া তিনি শুধুমাত্র একটি দলের প্রতিনিধিত্বই করছেন না, তাকে কিন্তু এরই মধ্যে প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মাধ্যমে বলেছেন তিনি একজন ন্যাশনাল লিডার অর্থাৎ জাতীয় নেতা এবং তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। তো এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বেগম খালেদা জিয়াকে আজকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার জন্য প্রথমে যে হেলিপ্যাডটি ইউজ করার কথা রয়েছে আমরা সেই হেলিপ্যাডটি আমাদের একটু দেখাতে চাই। এই সেই হেলিপ্যাড যেখান থেকে আসলে বেগম খালেদা জিয়াকে এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এখন আমরা নিশ্চিত হতে পারিনি আসলে তাকে এই হেলিপ্যাডের মাধ্যমে হেলিকপ্টারে করে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে নাকি সড়ক পথে তাকে বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে আসলে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে নিশ্চিত করা না গেলেও কিন্তু গতকালকে কিন্তু আমরা এই হেলিপ্যাডটিতে আসলে সেনাবাহিনীর একটি
একটি মহড়া আমরা দেখেছি যেখানে আসলে একটি হেলিকপ্টার উড্ডয়ন করা হয়েছে এবং সেই হেলিকপ্টার উড্ডয়ন এই মাঠটিতে করা হয় এবং এই মাঠটি একদম এভার কেয়ারের ঠিক পাশে, অর্থাৎ বলতে গেলে 5 থেকে 600 মিটার দূরত্বে কিন্তু এই হেলিপ্যাডটি অবস্থিত এবং আমার ঠিক হাতের বাম পাশে হচ্ছে এভার কেয়ার এবং ডান পাশে এই হেলিপ্যাডটি এবং এই হেলিপ্যাডটিতে করেই কিন্তু আসলে বেগম জিয়ার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছেন। বেগম জিয়া যেহেতু আসলে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে, তিনি এর আগেও কিন্তু উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন, তবে এবারের যাত্রাটা কিন্তু একটু ব্যতিক্রম, কারণ এবার তিনি যেহেতু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাই তাকে তার নিরাপত্তার স্বার্থে কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স তারা কিন্তু নিয়োজিত রয়েছে এবং আমরা এভার কেয়ারের সামনেও দেখেছি যে নিরাপত্তা বাহিনীর টহল অবস্থান কিন্তু ব্যাপক জোরদার করা হয়েছে এবং এসএসএফ আসলে তাকে এই হেলিপ্যাডটির মাধ্যমে এয়ারপোর্টে নিবেন কি নাকি সড়ক পথে নেবেন সেটি নিশ্চিত হওয়া না গেলেও, তবে আজ যে আজ জোবাইদা রহমান আসার পরে 17 সদস্যের একটি টিম সহজে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাবেন সেটি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে। তো এই ছিল সম্ভাব্য সেই হেলিপ্যাড থেকে আমার কাছে থাকা সবশেষ। বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেয়ার সবশেষ যে খবর সেটি জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী যতটুকু আমরা ধারণা করতে পারি সেটি হচ্ছে তাকে লন্ডনে নেয়ার প্রক্রিয়াটি সমস্ত প্রক্রিয়া প্রস্তুতি সম্পন্ন করে হয়তোবা আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে একটি সময়ে তাকে লন্ডনে নেওয়া যেতে পারে। আমরা যাব অন্য প্রসঙ্গে। মাদারীপুরের শিবচরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান উমেদপুর ইউনিয়ন ব্যাপারীকান্দি গ্রামের একটি নির্মাণাধীন ভবনের কাজ করছিলেন রাজমিস্ত্রি বিজয় ব্যাপারী। এ সময় ভবনের পাশে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোতলার ছাদ থেকে নিচে পড়ে যান বিজয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাথমিক শিক্ষক নিয়োগে মন্ত্রণালয়ের মতামতের ভুল ব্যাখ্যার অভিযোগ তুলে নিয়োগ প্রক্রিয়া স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চাকরি প্রত্যাশীদের একাংশ। রাতে শহরের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সুগত চাকমা। তিনি বলেন, আগামী রোববারের মধ্যে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা না করলে পরিষদের চেয়ারম্যান সহ সব সদস্যকে পদত্যাগে বাধ্য করতে কঠোর কর্মসূচি পালন করা হবে। সরকারি চাকরিতে নিয়োগে সবশেষ প্রজ্ঞাপনে 93% মেধা ও 7% কোটা ব্যবস্থা বহালের দাবিতে আন্দোলন করছে আরেকটি পক্ষ। তবে পার্বত্য জেলা পরিষদ আইনে জেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগে উপজাতীয়দের অগ্রাধিকার প্রদানের বিধান রয়েছে। মানিকগঞ্জের ঘিওরে ঐতিহ্যবাহী দুধের বাজারকে ঘিরে গড়ে উঠেছে দুগ্ধজাত পণ্য উৎপাদনের কারখানা। এখানকার ছানা, ঘি এবং বিভিন্ন ধরনের মিষ্টি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। ব্যবসার সম্প্রসারণে সহজ শর্তে ঋণের দাবি উদ্যোক্তাদের, তাদের পাশে থাকার আশ্বাস প্রশাসনের। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলী রিপোর্ট। 300 বছরের পুরাতন দুধের বাজার মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরুশ্রী। সকালেই খামারিরা দুধ নিয়ে বাজারে আসেন। মাত্র 1 ঘন্টায় কয়েকশো মণ দুধ বেচাকেনা হয়। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের আনাগোনায় দিনভর সরগরম থাকে বাজার। তবে বাজারের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট তারা। জায়গাটা একটু স্বল্পতা, রাস্তা চাপা, এলে অসুবিধা আছে। এখানে আসলে ঠিক মতন দুধ বেচা কিনে করা যায়। দুধের দাম 60, 65, 70, 80, আবার কোনো দিনে 50 যায়। শেড ঘরের দরকার। বৃষ্টি বাদল হলে এই দুধের যারা ব্যবসায়ী বা দুধ যারা বিক্রেতা তাদের খুব কষ্ট হয়। দুধের এই বাজার ঘিরে তেরুশ্রী গ্রামে গড়ে উঠেছে ছানা সহ নানা ধরনের দুগ্ধজাত পণ্য তৈরির কারখানা। এসব কারখানায় উৎপাদিত পণ্য স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। এ অবস্থায় ব্যবসা সম্প্রসারণে সহজ শর্তে ঋণের দাবি খামারি ও কারখানা মালিকদের। দুধ ভাঙিয়ে ছানা বানাই এবং হলো ক্রিম হয়, ক্রিম জাল দিলে আবার আমাদের ঘি তৈরি হয়। এগুলো আমরা ঢাকা শহরে বিক্রি করি। এটা আমাদের জাতি ব্যবসা। আমার বাবা, আমার শ্বশুররা শুরু থেকে করে আসছে, আর সেটাই মনে করেন আমার হাজব্যান্ড ধরে রেখেছে। লাভ হয় না এখন, আগে হয়তো এখনো হয় না, দুধের দাম অনেক বেশি।
এবার দুগ্ধ শিল্পে জড়িতদের ঋণ সহায়তা বাড়ানোর আশ্বাস উপজেলার এই শীর্ষ কর্মকর্তার। প্রাণিজ সম্পদের পাশাপাশি দুগ্ধ শিল্প, মিষ্টান্ন, ক্রিম এগুলো আমাদের দেশ এবং বিদেশে যাচ্ছে, সেইটাকে বিভিন্ন জায়গায় আরও সম্প্রসারণ করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আমরা একযোগে কাজ করছি। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, ঘিওর উপজেলায় গবাদি পশুর 8 শতাধিক খামার রয়েছে, আর 4 শতাধিক পরিবার দুগ্ধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্য তৈরিতে সরাসরি জড়িত। সময় সংবাদ, মানিকগঞ্জ। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে ইলিশের বিশাল পসরা। মাছ কিনতে এখন ক্রেতার উপচে পড়া ভিড়। খাল বিলের তাজা মাছও উঠেছে হাটে, উঠছে সামুদ্রিক মাছও। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কুয়াশার চাদর ভেদ করে অগ্রহায়ণ সেনে সূর্য এই উকি দেওয়ার আগে কিন্তু জমজমাট বেচা কেনা চলছে ইলিশের, এবং আপনি লক্ষ্য করছেন যে এই ইলিশের যে রূপালী ঝিলিক সেটি কিন্তু পুরো বাজার জুড়ে ছড়িয়ে পড়েছে, এবং 2 দিনের ব্যবধানে কিন্তু ইলিশের দাম কমেছে কেজিতে 600 টাকা পর্যন্ত। এখন যে বড় ইলিশ যেটি 100 কেজি 1.5 কেজি ওজনের সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 2600 টাকা কেজি দরে, আর 1 কেজি ইলিশের কেজি এখন 2200 টাকায়, এবং ছোট আকারে ইলিশ সব বিভিন্ন সাইজের ইলিশ কিন্তু বেচা কেনা হচ্ছে। তারা বলছেন যে 2 দিন আগেও যে ইলিশের দাম চড়া ছিল সেটি কিছুটা কমেছে, তবে ভোক্তারা বলছেন যে এই দাম কমলেও কিন্তু এখনো সহনীয় পর্যায়ে আসেনি। তাই অনেক ক্রেতা যারা ইলিশের স্বাদ দিতে এসছেন, অনেক পাইকার যে দূর দূরান্ত আসছেন, তারা কিন্তু পর্যাপ্ত ইলিশ কিনতে পারছেন না। তো এখানকার যারা আড়তদার আছেন তারা বলছেন যে ইলিশের যে এখানকার পদ্মা, মেঘনা যে মিঠা পানির ইলিশ, সেখানে কিন্তু অবৈধভাবে বালু উত্তোলন এবং কারেন্ট জালের দাপটের কারণে অনেকটা কমে আসছে, এবং সে কারণে কিন্তু ইলিশের দাম চড়া। একই সঙ্গে যে সমুদ্র বেশ ইলিশ ধরা পড়ছে, এবং উপকূলের ইলিশে কিন্তু এখানে পসরা সাজানো হয়েছে, তবে এখানকার আড়তদাররা কিন্তু ডাকাডাকি করছেন পদ্মার ইলিশ বলে, কিন্তু এখানকার যারা ইলিশ চেনেন তারা কিন্তু বলছেন এখানে পদ্মার ইলিশ নেই, আছে এখানকার উপকূলীয় ইলিশ। এছাড়া কিন্তু এখানকার যে একেবারে এই পৌষ মাসের বাকি মাত্র 10 দিন, এবং এই পৌষ মাস আসতেই কিন্তু এখানকার খাল বিল শুকিয়ে গেছে, সেখান থেকে মিঠা পানির নানা রকমের মাছ কিন্তু বাজারে এসছে, তবে সব মাছই কিন্তু দাম ঊর্ধ্বগতি। এই ছিল মুন্সিগঞ্জ থেকে মাছের আড়তে সব শেষ। নাসির উদ্দিন উজ্জ্বল যুক্ত হয়েছিলেন মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়ত থেকে। মাদারীপুরে কলেজ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে 2 ঘন্টা পর অবরোধ তুলে নেন তারা। এর আগে 30 নভেম্বর কয়েকজন সরকারি কলেজ ক্যাম্পাসের ভেতরে মাদক সেবন করে। এর প্রতিবাদ করেন রসায়ন বিভাগের 3য় বর্ষের এক শিক্ষার্থী। বুধবার বিকেলে কলেজ মাঠে ওই শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করে মাদকসেবীরা। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এই খবর ছড়িয়ে পড়লে হামলাকারীদের গ্রেফতার, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ সহ 3 দফা দাবি তোলেন শিক্ষার্থীরা। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝ সাগরে ভাসতে থাকা 45 যাত্রীকে উদ্ধার করল কোস্টগার্ড। বৃহস্পতিবার দুপুরে তাদের উদ্ধার করে নিরাপদে সেন্ট মার্টিনে পৌঁছে দেওয়া হয়। কোস্টগার্ড জানায়, টেকনাফ থেকে ট্রলারটি যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু নাফ নদীর শাহপরীর দ্বীপ পেরিয়ে বঙ্গোপসাগরের গোলাচর এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে কোস্টগার্ডের উদ্ধারকারী দল ট্রলার সহ যাত্রীদের উদ্ধার করে। হবিগঞ্জে আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এতে পুলিশ সহ অন্তত 40 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শহরের শায়েস্তানগরে নারী উদ্যোক্তা মেলায় আতশবাজি ফাটায় একদল যুবক। এই ঘটনায় মোহনপুর গ্রামের কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এরই জেরে শায়েস্তানগর ও মোহনপুর গ্রামের 2 দল যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে চলে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ। এ সময় কয়েকটি বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের
আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ম্যারাথন। এতে প্রায় ৬,০০০ প্রতিযোগী অংশ নিচ্ছেন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার জাহাঙ্গীর আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ম্যারাথন প্রতিযোগিতা, যেখানে ৬,৫০০-এর অধিক প্রতিযোগী আসলে অংশগ্রহণ করছে। আমরা এই মুহূর্তে রয়েছি দারিয়াপুর এলাকার ট্রাক টার্মিনাল এলাকায়। সেখানে অল্প কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করা হবে এই ম্যারাথন প্রতিযোগিতা। সেখানে আমরা দেখতে পাচ্ছি সকালে একেবারেই ভোর দেখতে পাচ্ছি প্রতিযোগীরা এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সমস্ত শিক্ষার্থী এবং যুব সমাজ রয়েছে তাদের উপস্থিতি ব্যাপক হারে আমরা লক্ষ্য করছি। চাঁপাইনবাবগঞ্জে আরেকটি বিষয় জানিয়ে রাখি, চাঁপাইনবাবগঞ্জে এই প্রথমবারের মধ্যে আসলে এই ধরনের কোনো প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে এবং চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম আসলে এই ভিক্টোরি ফর রান স্লোগানে আসলে এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সূর্য ওঠার আগেই এবং তীব্র শীত উপেক্ষা করেই এখানে মূলত এখানকার যারা প্রতিযোগী রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করছেন। আর একটি বিষয় যদি জানিয়ে রাখি, প্রায় 32 কিলোমিটার এলাকা আসলে এই ম্যারাথন প্রতিযোগিতার আওতায় থাকবে এবং 13টি বিভিন্ন পয়েন্টে আসলে স্বেচ্ছাসেবকরা থাকবে। আয়োজকরা যদি জানিয়েছেন যে এখানে আসলে ভিক্টোরি রান যে ম্যারাথন প্রতিযোগিতা সেখানে আসলে একেবারে স্বাচ্ছন্দ্যে এবং সঠিকভাবে পরিচালনা করার জন্য অ্যাম্বুলেন্স সেবা, সুপেয় পানি সহ বিভিন্ন সুবিধা থাকবে এবং শেষ পর্যন্ত আসলে প্রায় 32 কিলোমিটার এখানে আসলে দারিয়াপুর ট্রাক টার্মিনাল থেকে শুরু হয়ে দেবীনগর এলাকায় গিয়ে আসলে এই হচ্ছে ম্যারাথন প্রতিযোগিতা আসলে শেষ হবে। অল্প কিছুক্ষণের মধ্যে আসলে এটি উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ মহানগর জামাতের আমির এবং এই হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উপদেষ্টা নুরুল ইসলাম বুলবুল। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যারাথন প্রতিযোগিতার সর্বশেষ। জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়ে সেখানকার ম্যারাথনের খবর জানাচ্ছিলেন। যাব পরের খবরে। নওগাঁয় হিম বাতাসের সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। হঠাৎ তাপমাত্রা কমে আসায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। বৃহস্পতিবার স্থানীয় আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কেন্দ্র জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সেই সঙ্গে ভোর থেকে এলাকায় দেখা দেয় হালকা কুয়াশা। হঠাৎ তাপমাত্রা কমে আসায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন কাজের সন্ধানে বের হওয়া নিম্ন আয়ের মানুষ। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও এক দফা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। হিমেল বাতাসে মৌমাছির গুঞ্জনে মুখর ফরিদপুরের সরিষার রাজ্য। চাষিরা বলছেন সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে এই তেল ফসল আবাদে। এবছর প্রায় 180 কোটি টাকার সরিষা বাণিজ্য হবে বলে আশা করছে কৃষি বিভাগ। শিকদার সজলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দিগন্ত জুড়ে যত দূর চোখ যায় দেখা মেলে হলুদের সমারোহের। ফসলের মাঠে ফুলের মৌ গন্ধে সুবাস ছড়াচ্ছে সরিষা ফুল। আমন ধান কাটার পর বাড়তি ফসল হিসেবে সরিষা আবাদ করেছেন ফরিদপুরের চাষিরা। খরচ কম লাভ বেশি এমন ফসলের মধ্যে সরিষাকে অগ্রাধিকার দিচ্ছেন তারা। তবে সার ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে খরচ। তাই বাজারে যৌক্তিক মূল্য নিশ্চিত করার দাবি তাদের। সার ওষুধের দাম বেশি বলে খরচ একটু বেশি হচ্ছে। আমরা যা পরিশ্রম করতেছি তাতে আমাদের উঠবেন না মনে হইতেছে। আমাদের নিজস্ব জমি পাকাল থাকলে ক্ষতি হয়, কি করবো, আমাকে দায় ঠাইতেই আমাদের লাগাইতো। সরকার যদি আমাকে একটু সারের দামটা কমাই দিত তাহলে আমরা আর একটু লাভবান হতে পারতাম। কৃষি বিভাগ বলছে ভোজ্য তেলের চাহিদা পূরণে সরিষা আবাদে কৃষকদের আগ্রহী করতে উন্নত জাতের বীজ ও সার দেয়া হয়েছে প্রণোদনা হিসেবে। লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদেরকে নিয়মিত পরামর্শ, চাষিদেরকে আমাদের যে গ্রুপ মিটিং সেই গ্রুপ মিটিং করা হচ্ছে এবং পাশাপাশি এই উৎপাদনের ধারাকে অব্যাহত রাখার জন্য সরকার এবছর প্রণোদনার আওতায় প্রায় ফরিদপুরে 12,000 কৃষককে 1 বিঘা জমির জন্য সার এবং বীজ সরবরাহ করেছেন। চলতি বছর ফরিদপুরে সরিষা উৎপাদনে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 20,800 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 180 কোটি টাকা। সময় সংবাদ, ফরিদপুর। চলতি মৌসুমে উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি পানের দাম। তাই বাজার সংকোচন সহ বন্ধ হয়েছে শরীয়তপুরের পান রফতানি। বরজ মালিকরা বলছেন সরকারি কোনো তদারকি না থাকায় কঠিন হয়ে পড়ছে তাদের টিকে থাকা। বন্ধের উপক্রম বেশিরভাগ বরজ, যদিও প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। BM ইশরাফিলের তথ্য ছবিতে রিপোর্ট।
শত বছর আগ থেকেই শরীয়তপুরের পানের নামডাক সারা দেশ জুড়ে, রপ্তানি হতো বিশ্বের বিভিন্ন দেশেও। কিন্তু শ্রমিকের মজুরি, সার, খৈল, কীটনাশক সহ উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচ তুলতে পারছেন না চাষিরা। আদান পর্যন্ত কাজ করলে যেমন 500 টাকা, আবার 2টা পর্যন্ত কাজ করলে 600 টাকা, আমরা এই নিয়মে কাজ করি। বিদেশে পাঠাইতে পারি না, এই জন্য লোসকান। এখন চালান লইয়া ঘরে যাইতে পারি না, সবই লোসকান। ওষুধ লাগে, বদলা কামলা লাগে, এরপর এই মাল চারা লাগে, সার লাগে, খৈল লাগে। একই চিত্র এখন জেলার নালিয়া, জাজিরা, ভেদরগঞ্জ সহ বাকি উপজেলায়। চলতি মৌসুমে পানের দাম বেশি হয়, কমেছে বিক্রি, ফলে বাজারে কমেছে পাইকারদের আনাগোনাও। আগে প্রতিদিন 50 থেকে 60 ঘাট পান বিক্রি হলেও এখন 15 থেকে 20 ঘাটও বিক্রি হয় না। চাষিদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে একসময় বন্ধ হয়ে যেতে পারে শরীয়তপুরের 100 বছরের পুরাতন পানের বরাজ। সারের দাম বাড়ে, ওষুধের দাম বাড়ে, কিন্তু আমাদের এই পানের দাম বাড়তেছে না। কাজের অনুযায়ী আমরা অনেক কষ্ট করতেছি, এই পানের দিয়ে আমরা বেশি লাভবান না। পানের বাজার কম থাকায় আমরা বদলা খরচ দিতে পারি না, বুড়োতে পর্যাপ্ত কাজ দিতে পারতাছি না। লোকের কাজ করি বুঝছেন, কিন্তু আমাকে বদলা কামলা পয়সা দিয়ে মহাজনে কিছুই থাকে না। তবে পান চাষিদের মধ্যে কর্মচাঞ্চল্য ফেরাতে প্রণোদনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কৃষি বিভাগ। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই ব্যাপারে আলোচনা করছি যেন কৃষকদের প্রণোদনা দেওয়া হয়। যদি কৃষকদের সরকারিভাবে প্রণোদনা দেওয়া হয় তাহলে পান চাষে এখানে কৃষকেরা লাভবান হবে বলে আমরা আশা করি। কৃষি বিভাগের তথ্য মতে 2022 সালে জেলায় পান উৎপাদন হয়েছিল 470 হেক্টর জমিতে, যা 2025 সালে এসে কমে দাঁড়িয়েছে 316 হেক্টরে। সময় সংবাদ, শরীয়তপুর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সৌদি আরবের রিয়াদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি সৌদি আরব শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সৌদি আরব শাখার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। দোয়া মাহফিলে বেগম জিয়ার শারীরিক সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য দেশে বিদেশে অবস্থানরত সবার কাছে দোয়া প্রার্থনার আহ্বান জানানো হয়। ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বিমান। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসাইন খান এই তথ্য জানিয়েছেন। বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজকে তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে করাচিতে সপ্তাহে 3টি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে ভারতের আকাশসীমা ব্যবহার করা হবে কিনা এমন প্রশ্নে ইকবাল হুসাইন বলেন, যেভাবে ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশি আকাশসীমা ব্যবহার করতে পারে একইভাবে বাংলাদেশ বিমানের ফ্লাইটগুলো ভারতের আকাশসীমা দিয়ে উড়বে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভরতপুরে উত্তরপ্রদেশে ধ্বংস হওয়া বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের উদ্যোগী শেষ পর্যন্ত বিপদ ডেকে আনল স্থানীয় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের জন্য। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। আর বহিষ্কারের খবর জানা মাত্রই আগামী 22 ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়েছেন তিনি। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা রাজ্য রাজনীতিতে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভরতপুরে বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণের ঘোষণা দেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার এই ঘোষণা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এর পরপরই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং উত্তেজনাপূর্ণ মন্তব্য করায় হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হয়েছে। তৃণমূলের দাবি, বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণের এই উদ্যোগ বিজেপির মেরুকরণ রাজনীতিকে সাহায্য করতে পারে। কিংবা আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। এর জবাব টিএমসিও পাবে, বিজেপিও পাবে। বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী 22 তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো। এটা এখানে আরএসএস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট, এর খেলাফ, এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে তৃণমূলের দ্বিমুখী রাজনীতি বলে কটাক্ষ করেছে। এই 6 ডিসেম্বর 33 বছর ধরে পালন করবার কারণেই আজকে হুমায়ুন কবির এই কথা বলতে সাহস পেয়েছিল, আর ফিরহাদ হাকিম বলতে পেরেছিলেন
দাওয়াতে ইসলামের কথা প্রকাশ্যে। আর তিনি তো ঈদ উল ফিতরের মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গান্ধাধর। তখন মনে ছিল না? যেদিন হুমায়ুন কবির প্রকাশ্যে বলল যে 30% হিন্দুকে যখন চাইবো ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো, তখন তাকে গ্রেপ্তার করেননি কেন? আগেও নানা বিতর্কে জড়িয়েছিলেন ভরতপুরের এই বিধায়ক। একাধিকবার সাসপেন্ড হলেও প্রতিবারই দলে ফিরে এসেছেন। তবে এবার দল ছাড়ার পাশাপাশি নতুন দল গড়ে সরাসরি তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি। হুমায়ুন 135 আসনে প্রার্থী দেবেন বলেও জানিয়েছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4 বছর পর ভারতের মাটিতে পা রাখলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লি বিমানবন্দরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় ভারতীয় সংস্কৃতি তুলে ধরতে নৃত্য পরিবেশন করা হয়। পুতিন মোদী একই গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন। সফরে পুতিনের সঙ্গে রয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলাউসোভ এবং শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধি দল। আইসিসির গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ভারতে গেলেন রুশ প্রেসিডেন্ট। 27 ঘন্টার সফরে ব্যস্ত সময় পার করবেন রুশ প্রেসিডেন্ট। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে 3 বাহিনীর গার্ড অফ অনার গ্রহণ করবেন পুতিন। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদন শেষে হায়দ্রাবাদ হাউসে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন শেষে দুপুরে যৌথ বিবৃতি দেবেন দুই নেতা। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটির নতুন ভারতীয় চ্যানেলের উদ্বোধন করবেন। বিকেলে ভারত মণ্ডপে ভারত রাশিয়া ব্যবসা ফোরামে ভাষণ দেবেন পুতিন। এরপর শিল্প খাতের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন পুতিন। রাতেই মস্কোর উদ্দেশ্যে রওনা দেবেন রুশ প্রেসিডেন্ট। এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলাউসোভ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠকে চলমান প্রতিরক্ষা সহযোগিতা পর্যালোচনা এবং নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। দ্রুত S-400 ক্ষেপণাস্ত্রের বাকি ইউনিটের সরবরাহ সহ যৌথ মহড়া বিষয়ে আলোচনা করেন দুই দেশের কূটনীতিকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার হুমকি মোকাবিলায় নতুন প্রতিরক্ষা চুক্তি সই করেছে যুক্তরাজ্য ও নরওয়ে। 10 নভেম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের বৈঠকে 10 বিলিয়ন পাউন্ডের এই নতুন সহযোগিতা চুক্তি সই হয়। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ব্রিটিশ রয়্যাল নেভি ও রয়্যাল এয়ার ফোর্স নিয়মিত রুশ জাহাজ ও সাবমেরিনে নজরদারি চালাচ্ছে। গত 2 বছরে যুক্তরাজ্যের জলসীমায় রুশ উপস্থিতি 30% বেড়েছে বলে দাবি ব্রিটেনের। চুক্তি অনুযায়ী উত্তর আটলান্টিকে যুক্তরাজ্য ও নরওয়ের নৌবাহিনী পাশাপাশি অভিযান চালাতে পারবে, সেই সঙ্গে প্রযুক্তি, সরঞ্জাম ও রক্ষণাবেক্ষণ সুবিধা ভাগাভাগি করবে। যুক্তরাজ্য বলছে এই সহযোগিতা অঞ্চল জুড়ে সমুদ্রের নিরাপত্তা আরও শক্তিশালী করবে। বছরের প্রথম তুষারপাতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল সহ কয়েকটি প্রদেশ ঢেকে গেছে শুভ্র তুষারে। তুষারের পাশাপাশি তীব্র ঠান্ডা আর শৈত্য প্রবাহে নাগরিকদের সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়। তুষারপাত উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। গত বছরের তুলনায় প্রায় 8 দিন পর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সহ কয়েকটি প্রদেশে এবার বছরের প্রথম তুষারপাত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিউল ও গিয়ংগিদু প্রদেশে প্রতি ঘন্টায় 5 সেন্টিমিটার তুষারপাতের রেকর্ড করা হয়। এই কারণে ভারী তুষারপাতের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সিউলে তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল -9 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বেশিরভাগ এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। সুনচিয়ং সহ বেশ কয়েকটি এলাকায় -14 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তুষারপাতের এই রোমাঞ্চকর স্নিগ্ধ অনুভূতি নেন প্রবাসী বাংলাদেশিরাও। আমরা সহ কোরিয়ান যারা আছে তারা এই প্রথম তুষারপাতটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি সবসময়। আমরা বন্ধুরা বাইরে বের হয়েছি আজকে বছরের প্রথম তুষারপাত দেখার জন্য। বাইরে পরিবেশটা সাদা আবৃত হয়ে আছে। বাংলাদেশে আমরা সব রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারলেও তুষারপাতের সৌন্দর্য উপভোগ করতে পারি না, তাই আমরা বাংলাদেশি প্রবাসীরা এদেশে তুষারপাতের দিনগুলোকে খুব উপভোগ করি। তুষার উপভোগ যেমন আনন্দের, তেমনি এর ভোগান্তিও কম নয়।
আজকে কোরিয়াতে প্রথম তুষারপাত হচ্ছে। অনেক তুষার পড়ছে, দেখতে যেমন সুন্দর এর ভোগান্তিও অনেক বেশি। সকালে স্কুলে কিভাবে যাব বুঝতে পারছি না। কোরিয়া উপদ্বীপের মধ্যাঞ্চলে শুক্রবার মধ্যরাত পর্যন্ত 8 সেন্টিমিটার তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাতভর তাপমাত্রায় কমতে থাকায় নাগরিকদের সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। জানাবো খেলার খবর। স্কোয়াড সিলেকশন ইস্যুতে লিটন লিপু দ্বন্দ্ব প্রকাশ্যে। তবে মোহাম্মদ আশরাফুলের দাবি, ড্রেসিং রুমে কোনো সমস্যাই নেই। নানা নাটকের পরও সিনিয়র সহকারী কোচ হিসেবে থেকে যাচ্ছেন সালাউদ্দিনই। সব মিলিয়ে ব্যাটিং কোচ হিসেবে প্রথম সিরিজের অভিজ্ঞতা ছিল ভালোই। তবে ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন আনার পক্ষে নন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। জাকের আলীর শর্ট সিলেকশন নিয়ে সমালোচনা হলেও তাকে প্রশংসায় ভাসান অ্যাশ। বলেন, মানসিকভাবে দৃঢ়চেতা জাকের, শিগগিরই ফর্মে ফিরবেন তিনি। সালাউদ্দিন ভাই, আমি মাত্র আসলাম, আপনার থাকতে হবে। সমালোচনার পর সিনিয়র সহকারী কোচের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। শোনা গিয়েছিল সরে দাঁড়াবেন আয়ারল্যান্ড সিরিজের পরই, কিন্তু এখন ক্রিকেটাঙ্গনে ভিন্ন গুঞ্জন। চুক্তি অনুযায়ী নাকি 2027 বিশ্বকাপ পর্যন্তই থেকে যেতে পারেন মাসিক 10 লাখ টাকা বেতন পাওয়া কোচ। প্রাথমিকভাবে শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব পেলেও ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলের মেয়াদও বাড়ছে। প্রথম দিন যাওয়ার পরে ভাইয়াকে বলছি যে সালাউদ্দিন ভাই, আমি মাত্র আসলাম, আপনার থাকতে হবে, আমার আর কি অনেক কিছু শিখার বাকি আছে। তো পরে তো আলহামদুলিল্লাহ উনিও থাকছেন। অ্যাশের চাওয়া অন্তত 27-এর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকার। তবে আপাতত দৃষ্টিতে 26-এর টি-20 বিশ্বকাপ। যদিও আইরিশদের বিপক্ষে সিরিজে ম্যানেজমেন্টের ব্যাটিং অর্ডারে অনবরত পরিবর্তন আনা পছন্দ হয়নি তার। একটা পজিশনই আসলে 3টা প্লেয়ারকে খেলানো হয়েছে 3টা ম্যাচে। এটা ম্যানেজমেন্টের আসলে প্ল্যানিং যে সবাইকে ম্যাচ দেওয়া। কিন্তু অ্যাজ এ এক্স প্লেয়ার যদি আমাকে বলেন, ব্যাটসম্যানদের আপনাকে অবশ্যই অপরচুনিটি বেশি দিতে হবে। ফর্মে ফিরেতে হলে বা টিম যদি কনফিডেন্স পেতে হয়, আমার কাছে মনে হয় যে স্ট্রিক্ট থাকতে হবে যে না, আমি তাকেই ম্যাক্সিমাম ম্যাচ দিব। স্কোয়াড নিয়ে মতবিরোধ ছিল টি-20 অধিনায়ক লিটন দাস ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। শামীম পাটোয়ারিকে শুরুতে না নেয়া কিংবা হুট করে মাহিদুল ইসলাম অঙ্কনকে নেয়া, আবার তাকে এক ম্যাচও না খেলানো, এসব ঘটনা ন্যাশনাল টিমে দ্বন্দ্বের আভাস দেয়। যদিও আশরাফুল বলছেন সবই আছে ঠিকঠাক। ড্রেসিং রুম পরিবেশ খুবই ভালো ছিল। প্রথম টি-20টা আমরা রেজাল্টটা আমাদের পরে আসেনি, তারপরে কিন্তু খুব চমৎকারভাবে আমি বলবো যে প্লেয়াররা অ্যাডজাস্ট করেছেন। প্রথম অ্যাসাইনমেন্টে আলাদাভাবে সময় দিতে হয়েছে জাকের আলী অনিককে। তার ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন ওঠে প্রায়শই। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার জাকেরকে নিয়ে অবশ্য প্রশংসাই করেছেন ব্যাটিং কোচ। মেন্টালি খুবই স্ট্রং, সে এগুলো নিয়ে একদম ওয়ারিড না। 1.5-2 মাস হয়েছে আসলে তার ভালো সময় যাচ্ছে না। 2টা টেস্ট ম্যাচে তার সাথে কাজ করে মনে হচ্ছিল সে রিদমে চলে আসছিল। একটা ম্যাচ খেলেই আবার রেস্ট না দিয়ে যদি আরেকটু কন্টিনিউ করা যেত, তাহলে আমি শিওর যে সে আবার রাইট ট্র্যাকে চলে আসতো। বিপিএলে নিজেদের ঘাটতির জায়গাগুলো কাটিয়ে উঠবেন জাকের শামীমরা, বিশ্বাস আশরাফুলের। ওই লক্ষ্যটা আমাদের সবার মধ্যে আছে যে এইবার ওয়ার্ল্ড কাপে যেন আমরা ভালো করতে পারি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। অ্যাশেজের খবর। গ্যাবা টেস্টের প্রথম দিনটা মিশ্র অভিজ্ঞতাতেই শেষ করল অস্ট্রেলিয়া। আরও একবার দিনের শুরুর ওভারে উইকেট নিলেও এবার আর অল আউট করা যায়নি ইংল্যান্ডকে। জো রুটের সেঞ্চুরিতে স্টার্কের 6 উইকেটের জবাব দিয়েছে সফরকারীরা। প্রথম দিন শেষে ইংল্যান্ডের রান 9 উইকেট হারিয়ে 325। প্রপার ডেজ অফ টেস্ট ক্রিকেট। ব্রিসবেনের গ্যাবায় প্রথম দিন শেষে এভাবেই সময়টাকে ব্যাখ্যা করেছেন মিচেল স্টার্ক। কারণ এই একটা দিনে কি দেখেনি ক্রিকেট দুনিয়া। স্টার্কের বোলিং দাপটে বিপর্যস্ত ইংল্যান্ড, আবার জো রুটের ধারালো উইলোবাজিতে দিশেহারা অজি। একই দিনে দুই বিপরীতমুখী দৃশ্য দেখে হয়তো আগের টেস্ট 2.5 দিনে শেষ হয়ে যাওয়ার দুঃখ ভুলেছেন সমর্থকরা। টস জিতে কোনো চিন্তাই করেননি বেন স্টোকস। গ্যাবার গতিময় উইকেটে উইলো তুলে দেন জ্যাক ক্রাউলি এবং বেন ডাকেটের হাতে। কিন্তু বিধাতা এদিনও ছিলেন স্টার্কের ছায়াসঙ্গী। পার্থের নিয়ম মেনে গ্যাবাতেও ঘটে একই ঘটনা। প্রথম ওভারেই ইংলিশ ওপেনারকে বিদায় করেন স্টার্ক। ফুল লেংথ আউট সুইঙ্গারে স্লিপে ক্যাচ দেন বেন ডাকেট। পরের ওভারে আবারও আক্রমণে স্টার্ক, আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। এবার বাইরের বল টেনে এনে বোল্ড অলি পোপ। 5 রানে নেই 2 উইকেট, 2 ব্যাটারি ডাক। পার্থের ভূত গ্যাবাতেও তাড়া করছিল স্টোকস বাহিনীকে।
কিন্তু এদিন অজিদের সুখের ঘরে আগুন লাগান জো রুট আর জ্যাক ক্রাউলি। তৃতীয় উইকেটে দুজনে মিলে গড়েন 117 রানের জুটি। পরে 93 বলে 76 রানের ঝলমলে এক ইনিংস খেলে বিদায় নেন জ্যাক, শিকারী মাইকেল নেসার। জ্যাক ফিরলেও হাল ছাড়েননি রুট, এবার তার সঙ্গী হ্যারি ব্রুক। 54 রানের জুটি আসে এ দফায়, 31 করে বিদায় নেন ব্রুক। তৃতীয় শিকার স্টার্কের। স্মিথ ক্যাচটা ধরতেই রেকর্ড বুকে নাম উঠে যায় বাঁহাতি পেসারের। ওয়াসিম আকরামকে ছাড়িয়ে হয়ে যান বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। ডিনার শেষ করে ফিরতেই বিদায় নেন ইংলিশ ক্যাপ্টেন। রান আউটের খাড়ায় কাটা পড়েন তিনি। জশ ইংলিশের দারুণ থ্রো বিদায় করে দেয় বেন স্টোকসকে। অধিনায়ক বিদায়ের পর 3 বল টিকেছেন জেমি স্মিথ, রান 0। স্কট বল্যান্ডের বলে বোল্ড এই উইকেট কিপার। উইল জ্যাক্স প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন রুটের সঙ্গে, কিন্তু স্টার্কের তোপের সামনে দাঁড়াতে পারেননি। এবারও ক্যাচ নেন স্টিভেন স্মিথ। এরপর আর সঙ্গীদের অপেক্ষায় থাকেননি রুট, বাউন্ডারি হাঁকিয়ে তুলে নেন অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি। এরপর আরও 33 রান যোগ করেছেন জো রুট, টিকে আছেন অপরাজিত ব্যাটার হিসেবে। অন্য পাশে শেষ ব্যাটার হিসেবে আছেন জফরা আর্চার, 26 বলে রান করেছেন 32। 6 উইকেট নিয়ে দিনের সেরা বোলার মিচেল স্টার্ক। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এবারে ফুটবল। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই জানা যাবে ফিফা বিশ্বকাপে কে কোন দলের মুখোমুখি হবে। ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ। শুধু ফুটবল বিশ্বের তারকাই না, ড্র অনুষ্ঠানে থাকবেন যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনের বড় নাম টম ব্র্যাডি ও শাকিল ও'নিলের মতো তারকারা। বিশ্বকাপ ড্র অনুষ্ঠানের আয়োজক হিসেবে থাকবেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রিও ফার্ডিন্যান্ড। আজ বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে বিশ্বকাপ ড্রয়ের আনুষ্ঠানিকতা। বেজে গেছে বিশ্বকাপের দামামা। মূল আসর শুরু হতে বাকি এখনো প্রায় 7 মাস, কিন্তু আয়োজকরা ড্র অনুষ্ঠান দিয়েই দিতে চায় বড় চমক। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসরকে সফল করতে চেষ্টার কমতি রাখছে না ট্রাম্প প্রশাসন। ড্র অনুষ্ঠানের ভেন্যু ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার। শুধু এ আয়োজনের জন্য $257 মিলিয়ন ব্যয় করে এ সংস্কার করা হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, বেশ কয়েক দফায় হয়েছে মহড়া। ড্রর জন্য প্রয়োজনীয় সবকিছুই ভেন্যুতে পৌঁছে গেছে। এরই মধ্যে ওয়াশিংটনে পৌঁছেছে পরম আরাধ্যের বিশ্বকাপ ট্রফিটাও। বিশ্বকাপ ড্র চলাকালীন ভেন্যুতেই থাকবে ট্রফি। আয়োজনের অন্যতম চমক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এর বাইরেও ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন অঙ্গনের রথী মহারথীরা। ফুটবলের বাইরের বড় তারকারা অনুষ্ঠানে বিভিন্নভাবে যুক্ত হবেন। যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনের বড় তারকা এনএফএল লেজেন্ড টম ব্র্যাডি, এনএচএল গ্রেট ওয়েন গ্রেটস্কি এবং থাকবেন বাস্কেটবল সুপারস্টার শাকিল ও'নিল। শুধু ক্রীড়াঙ্গনের তারকাই নয়, থাকবেন রাষ্ট্রপ্রধানরাও। বিশ্বকাপের সহ আয়োজক মেক্সিকোর প্রেসিডেন্টের উপস্থিত থাকার কথা রয়েছে। ড্র অনুষ্ঠানের অন্যতম উপস্থাপক ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সাবেক ফুটবলার রিও ফার্ডিন্যান্ড। ইতিহাসের অংশ হতে পেরে খুশি এই কিংবদন্তিও। এটা অনেক বড় মুহূর্ত। ভক্ত হিসেবে সবাই এই অনুষ্ঠানগুলো দেখে, কারণ সবাই জানতে চায় তাদের দল কোন গ্রুপে আছে, প্রতিপক্ষ কারা। আমি নিজে অপেক্ষা আছি ইংল্যান্ডের দলের জন্য। আমার মনে হয় বিশ্বকাপের আয়োজনগুলো এমনই হওয়া উচিত। বিশ্বের বড় বিখ্যাত মানুষদের এই ভবনে থাকা উচিত। বিনোদন এবং খেলাধুলার জগতের কিছু বড় নাম এই ছাদের নিচে থাকবে। এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য একজন হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। 2026 বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে 48 দল। 12 গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। এরই মধ্যে 42 দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বাকি 8 দল নির্ধারিত হবে প্লে অফ থেকে। 4 পটে ভাগ করা হয়েছে 48 দলকে, যেখানে 1 নম্বর পটে আছে ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল, যার ফলে গ্রুপ পর্বে এই দলগুলোর একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। হামজা চৌধুরীর মতো বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে চান যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার বিতশোক চাকমা। জুনে ট্রায়ালে এসে নজর কেড়েও বাফুফে থেকে সাড়া না পাওয়ায় হতাশ নন এই ফুটবলার, বরং নিজেকে প্রমাণ করতে বেছে নিয়েছেন লাতিন বাংলা সুপার কাপকে। এই টুর্নামেন্টে আলো ছড়িয়ে আবারও বাফুফের নজরে আসতে চান বিতশোক। গেল জুনে প্রবাসী ফুটবলারদের ট্রায়ালে এসে জাতীয় স্টেডিয়ামে গতির ঝড় তুলেছেন বিতশোক চাকমা। লেফট উইংয়ে খেলা এই উইঙ্গার চোখ ধাঁধানো গোল করে হৃদয় জয় করে নেন দেশের ফুটবল ভক্তদের। এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয় আলোচনা।
তখনই ধারণা করা হয়েছিল বয়সভিত্তিক দলে হয়তো ডাক পাবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার। বিশ্বকাপেরও স্বপ্ন ছিল তেমনটা, তবে এই ফুটবলার নিয়ে তেমন একটা আগ্রহ দেখায়নি বাফুফে। এতে হতাশ না হয়ে হাল ছাড়েননি বিৎসুক চাকমা। প্রায় 5 মাস পর আবারও এসেছেন বাংলাদেশে। লাল সবুজ জার্সিতে খেলার স্বপ্ন বাস্তবে রূপ দিতে নিজেকে প্রমাণ করতে লাতিন বাংলা সুপার কাপকে প্ল্যাটফর্ম হিসেবে নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার। নিজেকে প্রমাণ করতে চাই, এই টুর্নামেন্টে বেশি বেশি গোল করার চেষ্টা করব। সতীর্থদের সঙ্গে কথা হয়েছে, এই টুর্নামেন্টে গোল করা খুব কষ্টকর হবে। ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে খেলা অনেক চাপের, কিন্তু দিন শেষে প্রেসারই আপনাকে শক্তিশালী করে তোলে। মূলত হামজা চৌধুরীকে দেখেই অনুপ্রাণিত হয়ে শেকরের টানে ছুটে এসেছেন বাংলাদেশে। সবসময় গোলের ক্ষুধায় থাকা বিৎসুক ভবিষ্যতে হতে পারেন বাংলাদেশের আক্রমণ ভাগের অন্যতম ভরসা। বাংলাদেশে খেলার স্বপ্ন নিয়ে এখানে এসেছি। বাংলাদেশের জন্য যে কোনো মুহূর্তে খেলতে আমি প্রস্তুত। রোনালদোকে ভালো লাগলেও হামজা আমার আইডল। শুধু আমি নয়, আমার মতো এমন অনেকেই হামজার মতো হতে চায়। লাতিন বাংলা সুপার কাপ শেষে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন বিৎসুক। আপাতত পেশাদার ফুটবল থেকে দূরে থাকা বিৎসুক এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অ্যামাচার লিগের বেশ কয়েকটি ক্লাবের কাছ থেকে পেয়েছেন খেলার প্রস্তাব। আমি যুক্তরাষ্ট্রে পেশাদার ফুটবল খেলতে চাই। বেশ কয়েকটা অ্যামাচার ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি। যুক্তরাষ্ট্র গিয়ে সেসব নিয়ে ভাববো। তবে এই মুহূর্তে আমি আমার কলেজের সকার টিমে বেশি ফোকাস দিচ্ছি। বাংলাদেশের জার্সিতে খেলার পাশাপাশি একদিন ইউরোপের ক্লাবে খেলার স্বপ্ন দেখেন বিৎসুক চাকমা। স্বল্পভাষী এই ফুটবলার পড়ছেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আমিনুল ইসলাম আলিফ। ধন্যবাদ মাকসুম। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।